ওকে, আজকে 20 জুলাই আমাদের বেসিস হিসেবে ট্রান্সটি ওয়েব ডিজাইনার আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস। হ্যাঁ, আমরা কাল গতকাল আমি পরশুর যে আমরা টপিকগুলো ছিল ওই টপিক অনুযায়ী আমরা কিছু জিনিস আমরা অলরেডি কি বুঝে গেছি, যেমন হচ্ছে কি ট্যাগ কি, এটা আমরা বুঝে গেছি ট্যাগ কীভাবে লিখতে হয়, ট্যাগ কোত্থেকে আসছে, এরপরে এলিমেন্ট কি, হ্যাঁ নেক্সট এলিমেন্ট কি, এগুলো আমরা বুঝে গেছি এগুলো অলরেডি। এগুলো যদি বুঝি আমরা আজকে আরেকটু অ্যাডভান্সে বা আরেকটু আপার লেভেলে আমরা যেতে পারবো। আমরা এখন একটা HTML5 এর স্ট্রাকচার আমরা একটু চলে আসি, একটু খেয়াল করেন। আমরা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা শিখবো ওয়েবের জন্য, ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে কি HTML5। আমরা এর আগে বলছি HTML অনেকগুলো ভার্সন ছিল, আমরা ভার্সনগুলো দেখার সময় বলছিলাম কি আমরা লেটেস্ট টেকনোলজি যেটা সেটা আমরা শিখবো, আর লেটেস্টটা হচ্ছে HTML5। HTML5 এর একটা স্ট্রাকচার আছে বা HTML5 এর একটা বয়লার প্লেট আছে। আমরা এটা বয়লার প্লেট বলতে পারি, স্ট্রাকচার বলতে পারি, অথবা বিল্ডিং ব্লক বলতে পারি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করা যে HTML5 এর বিল্ডিং ব্লক কি, HTML5 এর স্ট্রাকচারটা কি, এটা দুইটারই উত্তর একই হবে। আর সেটা হচ্ছে উত্তরটা হচ্ছে এরকম কিছু, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উত্তর। আর এটা কি একটু আমরা একটু বোঝার চেষ্টা করে চলেন। এইখানে যে ফরম্যাটটি লেখা আছে এটা হচ্ছে HTML5 এর বেসিক একটা ফরম্যাট, HTML5 এর ইনিশিয়াল একটা ফরম্যাট। এই ফরম্যাটটা ঠিক রেখে এবার হচ্ছে কোড বাড়তে থাকে। মনে করেন এখানে কিছু জিনিস দেখেন, একটা অংশ আছে হেড, দেখা যায় হেড শুরু হেড শেষ, মানে এটা ট্যাগ। এই হেড অংশের মধ্যে মনে করেন অনেক কোড আসতে পারে। এরপরে এর হেডের পর একটা খেয়াল করেন, এখানে একটা অংশ আছে কি বডি। এই বডির মধ্যে অনেক কিছু আসতে পারে, কিন্তু স্ট্রাকচার বা প্যাটার্ন এরকমই থাকবে। কি কি থাকবে? HTML থাকবে, হেড থাকবে, বডি থাকবে, আবার HTMLটা কি ক্লোজ হবে। ফরম্যাটটা ইনিশিয়াল স্টেজে ফরম্যাটটা এরকমই থাকবে, আর এই ফরম্যাটের উপরে আরও কোড আস্তে আস্তে এখানে ইনক্লুড হবে, বাড়তে থাকে, বাট এই ফরম্যাটের কোনো চেঞ্জ হবে না। মানে আমার অনেক বড় কোড, তাই বলে আমি কি HTML বাদ দিতে পারবো না, হেডও বাদ দিতে পারবো না, বডিও বাদ দিতে পারবো না, এগুলা মাস্ট বি থাকবে। ক্লিয়ার? এই যে যে কোডগুলো আমরা দেখতে পাচ্ছি, কোডগুলো আমরা একটা করে পড়বো, নো প্রবলেম, বাট যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে HTML5 এর স্ট্রাকচার, HTML5 এর কি বিল্ডিং ব্লক। ওকে, HTML5 এর ইনিশিয়াল স্টেজ এটা। তাহলে আমরা একটু বুঝি এখানে কি কি আছে চলেন। প্রথমে একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, দেখেন ডক টাইপ HTML, ডক টাইপ HTML, এটার কোনো হচ্ছে যে ক্লোজিং টোজিং নাই, দেখতে পাচ্ছেন। আবার শুরুতে হচ্ছে একটা এক্সক্লামেটর একটা সাইন আছে। হ্যাঁ, ডক টাইপ স্পেস HTML, এটাকে বলা হয় ডিক্লারেশন। এটা কি বলা হয়? ডিক্লারেশন। এটা কিসের ডিক্লেয়ার করতেছে? এটা হচ্ছে যে ডিক্লেয়ার করতেছে এখানে এই ফাইলের যে কোডগুলো হবে এগুলো হচ্ছে HTML5 এর কোড। ডক টাইপ HTML দিয়ে ডিক্লারেশন করা হয়, কিসের ডিক্লারেশন? এই ফাইলে যে কোডগুলো হবে এগুলো HTML5 এর ডিক্লারেশন, এটা স্বীকারোক্তি দিচ্ছে একটা। ওকে, এই স্বীকারোক্তি দিলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ব্রাউজার চিনতে পারবে আমরা যে কোডগুলো করব এই কোডগুলো হচ্ছে HTML5 এর। ওকে, আমরা হচ্ছে গতকালকে একটা কথা বলছিলাম, আমরা যে হচ্ছে ব্রাউজারে যে কোড আমরা কোডগুলো করবো HTML এর, এই কোডগুলো কোথায় রান করবে? ব্রাউজারে। ওকে, ব্রাউজার যেহেতু রান করতেছে এই ব্রাউজার HTML কে চেনে। যদি সে HTML5 এর কোড রান করতে পারে, HTML5 এর আগে যে ভার্সনগুলো ছিল এগুলো কিন্তু এই ব্রাউজারে রান হতো। ওগুলোর জন্য কোনো কিছু ছিল না, HTML1, 2.0 বা 3.0, 4.1 HTML যা কিছু ছিল না কেন সবগুলোর জন্যই এই ব্রাউজারের মধ্যেই কি আউটপুটটা আমরা দেখার সুযোগ ছিল আর কি। যেহেতু হচ্ছে সবগুলো ভার্সনই হচ্ছে কি এই ব্রাউজারে দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ডক টাইপ HTML বা এই ডিক্লারেশনটা না দিই, তাহলে ব্রাউজার হচ্ছে সবগুলো ভার্সনের মধ্যে কোডগুলো রিড করে। একবার রিড করবে হচ্ছে যে 1.0-র জন্য, এরপর 2.0, এরপর 3.0, 3.2, এভাবে সবগুলো ভার্সনের সাথে এই কোডগুলো কম্পেয়ার করবে। তাহলে একটা সময় নষ্ট হচ্ছে না তার? ব্রাউজার একটা সময় নষ্ট, যখন আপনার যে একটা বড় অ্যাপ্লিকেশন হয় তাহলে সেখানে একটা ধরা খাওয়ার চান্স আছে। এই জন্য হচ্ছে আমরা কি করি যে আপনি যে ভার্সনের কোড লিখেন না কেন উপরে সেই ভার্সনের ডিক্লারেশনটা দিয়ে দিতে হবে। কারণ আপনার মনে হলো যে আপনি HTML4 এর কোড করবেন, তাহলে এখানে আপনার HTML4 এর ডিক্লারেশন দিতে হবে। আপনি যদি মনে হয় যে HTML1.0 আপনি কোড করবেন, তাহলে কি করতে হবে? এখানে HTML1.0 ডিক্লারেশনটা এখানে দিতে হবে। এখানে যে ডিক্লারেশন থাকবে সেই ডিক্লারেশন অনুযায়ী ব্রাউজার কোড পড়া শুরু করবে। ক্লিয়ার কথা? আর যদি আমি ডিক্লারেশন না দিই তাহলে ব্রাউজার সবগুলো ভার্সনের সাথে এই কোডকে কি চেক করে করে দেখবে যে হচ্ছে কোন ভার্সনের সাথে ম্যাচ করে। ওকে, আর আপনারা জিজ্ঞেস করতে পারেন, যদি আমি বললাম কি এটা হলো HTML5 এর ডিক্লারেশন, তাহলে আপনারা বলতে পারেন যে XHTML বা HTML4 এর ডিক্লারেশনগুলো কি? এগুলা পাওয়া খুবই সহজ, আপনি জাস্ট গুগলে এসে সার্চ করতে পারেন তাহলে পেয়ে যাবেন। এভাবে এভাবে লিখেন শুধুমাত্র HTML4.01 ডিক্লারেশন।
যে দেখেন এটা হচ্ছে HTML 4.0 ডিক্লারেশন হচ্ছে এটা পুরোটাই যে ডক টাইপ HTML পাবলিক, এরপরে অনেক কথাবার্তা লিখছে এরা, দেখা যায়। আচ্ছা, এরপরে মনে করেন যে হচ্ছে এখানে আরো কিছু থাকতে পারে, যে দেন HTML ওই যে ওইটাই 4.01 এর ডিক্লারেশন, এরপরে XHTML 1.1 এর ডিক্লারেশন, মানে XHTML ডিক্লারেশন। এভাবে হচ্ছে প্রতিটা আপনার এই ভার্সনের জন্য আলাদা আলাদা ডিক্লারেশন আছে, যে ডিক্লারেশন দিয়ে ব্রাউজার চিনতে পারে হচ্ছে যে কোডটা সে পড়তেছে এটা কোন ভার্সনের কোড। ক্লিয়ার? এবার দেখেন এখানে বলছে কি টিপস অ্যান্ড নোটস, টিপ দ্য ডক ট্যাব ডিক্লারেশন ইজ নট কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ কথাটা আমরা বুঝি, আমরা কেস সেন্সিটিভ মনে হয় আপনার আমার নাম হচ্ছে যে নোমান, আপনার নাম যাই হোক, মানে আরিফ, রবিন, যেটা সেটা ধরলেন। এখন মনে করেন যে আপনি বলতেছেন যে আমার নাম লিখতে হবে হচ্ছে কি সবগুলো বড় হাতে লেটার দিয়ে লিখতে হবে, তার মানে এটা বড় হাতে লেটার দিয়ে লিখতে হবে। আজ যদি বলেন যে ভাই যেমন লিখেন কোনো সমস্যা নেই, বড় হোক ছোট কোনো প্রবলেম নাই, তাহলে কোনো প্রবলেম নেই। এই যে কিছু হচ্ছে যে আপনার এই কন্ডিশন, এই কন্ডিশনটারই বলা হচ্ছে কি এখানে কেস সেন্সিটিভ। যদি মনে করেন যে HTML বলে দেয় যে হচ্ছে যে আপনি যাই কোড করেন না কেন এগুলো সব আপনাকে লিখতে হবে বড় হাতের, বড় ক্যাপিটাল লেটার লিখতে হবে, তাহলে আপনি যখন ছোট হাতের লিখবেন তখন এটারে রং বলবে। এই বিষয়টা হচ্ছে কি কেস সেন্সিটিভ। কিন্তু HTML মানে এত ভালো একটা ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি বড় হাতের লিখেন ছোট হাতের লিখেন এটা কিছুই মনে করে না, শুধুমাত্র ওদের মেমোরিতে যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ড টু কিওয়ার্ড ম্যাচ করলে এরা ধরে নেয় যে কি এটা এই কিওয়ার্ডটা HTML এরই একটা অংশ। ওকে, এখন দেখেন ওরা কি করছে, ডক ট্যাব সবগুলো বড় হাতের লিখছে, এখানে হচ্ছে কি প্রথম অক্ষরটা বড় হাতের লিখছে, এখানে হচ্ছে যে ওই শুধুমাত্র পুরা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের লিখছে, এখানে সবগুলো ছোট হাতের লিখছে। ওকে, তবে আপনি যদি প্রোগ্রামিং করতে আসেন বা কোডিং করতে আসেন, এখানে হচ্ছে একটা কিছু স্ট্যান্ডার্ড আছে। আপনার ল্যাঙ্গুয়েজে আপনার স্ট্যান্ডার্ডটা ফলো করতে বলুক আর না বলুক, আমাদের কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। কি বললাম? ল্যাঙ্গুয়েজ আপনাকে কি স্ট্যান্ডার্ড ফলো করতে বলুক আর না বলুক, ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ হোক আর না হোক, কিন্তু আমাদেরকে যদি আমরা প্রফেশনাল হতে চাই, একটা কোয়ালিটিফুল কোড করতে চাই, আমাদেরকে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। কিছু স্ট্যান্ডার্ডের মধ্যে একটা স্ট্যান্ডার্ড আপনারা অলরেডি জানেন, সেটা কি বলছিলাম, যখনই আপনি কি প্রোগ্রামিং করবেন বা কোডিং করবেন, এই ক্ষেত্রে আসলে আপনার যে হচ্ছে যে এই ফোল্ডার নেম এবং ফাইল নেমগুলো থাকবে, এই নামগুলোর মধ্যে কোনো স্পেস থাকবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে না। খেয়াল আছে এটা? আরেকটা কথা, আরেকটা কন্ডিশন বা আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি যাই লিখেন না কেন, যদি সেটা কিওয়ার্ড হয় তাহলে সেটা হবে সবগুলো স্মল লেটারের হবে। যদি কোনো কিওয়ার্ড লিখেন এটা হবে কি সবগুলা স্মল লেটারের হবে। এটা একটা স্ট্যান্ডার্ড, সুন্দর একটা স্ট্যান্ডার্ড। ওকে, আবার যে মনে করেন যে হচ্ছে যে আপনার একটা ট্যাগ আছে, লাইক ধরে নিলাম হচ্ছে যে ট্যাগটা এরকম যে টাইটেল শুরু হলো টাইটেল শেষ হলো, এখন টাইটেলের মধ্যে যেগুলো আছে এই টাইটেল টু টাইটেলের ভিতরে যেটা আছে এটা কিন্তু কোনো কিওয়ার্ড না, এটা আপনার কন্টেন্ট। এটা তো এই কন্টেন্টটা আবার আপনার মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন, বড় হাতের ছোট হাতের আঁকা বাঁকা যেমন মন সেমনি লিখতে পারেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। ক্লিয়ার সবাই? এটা ক্যাপিটালে লিখছে, বাট হচ্ছে যে আপনি সবগুলো ছোট হাতে লিখেন, এভাবে লিখেন, এটা স্ট্যান্ডার্ড এটা। হ্যাঁ হ্যাঁ, ডক ট্যাব স্পেস HTML, ডক ট্যাব স্পেস HTML, এটা আর দুইটা কিওয়ার্ড, এটা না এটা এটা একটা, এটা একটা কিওয়ার্ড, এটা দুইটা কিওয়ার্ড এখানে। ডক ট্যাব একটা কিওয়ার্ড, HTML একটা কিওয়ার্ড, দ্যাটস ওয়াই এখানে একটা স্পেস আসছে। সেক্ষেত্রে প্রবলেম নাই, কিন্তু ওই যে আমি বললাম কিছু স্ট্যান্ডার্ড আছে, এটা আপনারা ফলো করলে বেটার। আপনি সবগুলা ছোট হাতে লিখবেন। হ্যাঁ, এটা নিয়ে আশা করি আর কারো কোনো ইস্যু থাকার কথা না। তাহলে আপনার কি হচ্ছে এখানে দেখেন, আমরা প্রথমেই আপনি HTML কোড করতে হলে ডিক্লারেশন করতে হবে। ডিক্লারেশন কীভাবে করবেন? এভাবে করবেন যদি এটা HTML5 হয়। যদি অন্য কোনো ভার্সনের হয় তাহলে সেটা গুগলে সার্চ করে এভাবে কি আপনি ডিক্লারেশনটা নিয়ে নেবেন, নিয়ে লিখে দেবেন। যেমন আমি যদি HTML কোড করি তাহলে আমার এখানে এখন ডিক্লারেশন থাকতে হচ্ছে যে এটা। ঘটনা বুঝতে পারতেছেন সবাই? ওকে ফাইন। তাহলে আপাতত আমরা HTML5 করলাম, এই জন্য এখানে লিখলাম কি ডক ট্যাব HTML। তো আমি এটা ছোটতে লিখে দিচ্ছি, চলাম ডক ট্যাব HTML। ওকে, এরপরে কোডটা একটা বুঝি। এরপরে এখানে একটা ট্যাগ শুরু করছে, সেটা হচ্ছে যে HTML শুরু HTML, এটা একটা ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগের ভিতরে দেখবেন যে দুইটা পার্ট আসতেছে, একটা হচ্ছে যে আপনার বডি আর একটা হচ্ছে যে হেড, একটা হচ্ছে হেড একটা হচ্ছে যে বডি, দুইটা পার্ট আসতেছে, একটা হেড একটা কি বডি। তো প্রথম অংশটা কি HTML এর শুরু HTML ট্যাগ শেষ, একটা ট্যাগ। আরেকটা ট্যাগ হচ্ছে যে কি হেড শুরু হেড শেষ, আরেকটা ট্যাগ হচ্ছে বডি শুরু বডি শেষ। এটা হচ্ছে যে HTML5 এর কি বেসিক একটা স্ট্রাকচার এটা।
এই ফরম্যাটের ভিতরে আবার আপনার হেডের মধ্যে অনেক কিছু আসতে পারে, বডির মধ্যে অনেক কিছু আসতে পারে। এটা আর এই যে হেড এবং বডি, এই দুইটা কোন ট্যাগের মধ্যে আছে? HTML ট্যাগের মধ্যে আছে। এটা কিন্তু কোনো ট্যাগ না, এটা কোনো ট্যাগ বলতে পারবো না, এটার নাম হচ্ছে জাস্ট ডিক্লারেশন। হ্যাঁ, ওকে ফাইন। যেহেতু হচ্ছে এখানে দেখেন আমি বললাম কি আপনি একটা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার এই হেডের মধ্যে অনেক কিছু আসতে পারে, আবার বডির মধ্যে অনেক ইনফরমেশন এখানে আসতে পারে। হেড বডি এটার মধ্যে অনেক ইনফরমেশন থাকবে, কিন্তু হেড বডিটা কার মধ্যে আছে? HTML মধ্যে। HTML এ কিন্তু আসলে কোনো এখানে কি চেঞ্জিং নাই। আপনার এখানে যা কিছু আসুক না কেন HTML এর জায়গায় থাকবে, এখানে যা কিছু আসুক না কেন HTML এর জায়গায় থাকতেছে। আর HTML সবসময় সবার উপরে থাকতেছে, আর HTML এর ভিতরে আলটিমেটলি আপনার পুরো সিস্টেমটা থাকতেছে কিসের মধ্যে? HTML এর মধ্যে। এই জন্য HTML কে বলা হয় রুট এলিমেন্ট। আমরা তো এলিমেন্ট বুঝি, ট্যাগের শুরু, ট্যাগের শেষ, মাঝখানে কন্টেন্ট, এটা হচ্ছে এলিমেন্ট। ওকে, আর হ্যাঁ সিএল আছে, আমি এটা একটু পরে লিখলে বুঝতে পারবেন। আর এখন যেহেতু এই এলিমেন্ট HTML একটা এলিমেন্ট, HTML এর কি শুরু আছে, শেষ আছে, মাঝখানে কন্টেন্ট আছে, এর জন্য এটা হচ্ছে এলিমেন্ট। আর এই এলিমেন্টটা যেহেতু সবার উপরে থাকে, দেখেন এইগুলোর হেডের উপরে, বডিরও কি উপরে, এই জন্য এটা বলা হয় কি রুট এলিমেন্ট। কি বলা হয়? রুট এলিমেন্ট। ওকে, আর রুট এলিমেন্টের ভিতরে সব থাকবে। আচ্ছা, এবার আমরা এটা একটু বুঝি, হেড এবং বডির কাজটা একটু বুঝি। HTML5 এর স্ট্রাকচারের মধ্যে কয়েকটা স্ট্রাকচার আছে। প্রথমে ডিক্লারেশন করতে হবে, তারপর রুট এলিমেন্ট দিতে হবে, তারপরে কি হেড অংশ দিতে হবে, তারপরে বডি অংশ দিতে হবে, শেষ। আর নর্মালি যদি আমরা আমাদের হিউম্যান বডির সাথে তুলনা করি, আমাদের মাথার কাজ কি? আমাদের মাথার সাথে আপনি কি আমাদের হেডের সাথে HTML হেডের আপনি কি কম্পেয়ার করেন, আমাদের বডির সাথে HTML এর বডির কম্পেয়ার করেন, তাহলে আপনার সাথে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ব্রেন, আমাদের মাথায় কি কাজ করে? আমাদের চিন্তা ভাবনাগুলো নিয়ে কি মাথায় আমরা কাজ করি। আমাদের যে ইনফরমেশন, আমাদের পরিচয়, এগুলোর ইনফরমেশন কোথায় থাকে? মাথায় থাকে। আমি কে, আমার বাবা মা কে, আমি কি পারি না পারি, আমি কি ভাবতেছি, আমার কার সাথে সম্পর্ক আছে, কার সাথে সম্পর্ক নাই, কাকে আমি চিনি, কাকে আমি চিনি না, যাবতীয় ইনফরমেশনগুলো সব কিন্তু কি মাথায় আমার থাকে। এই একইভাবে HTML এর আপনার ইনফরমেশনগুলো যেগুলো আপনার এই যেগুলো যে বললাম যে আমার ওয়েবের নাম কি, ওয়েবের কার সাথে সম্পর্ক আছে, কার সাথে সম্পর্ক নাই, হ্যাঁ ওয়েব কি কি ইনফরমেশন ক্যারি করবে, এই জাতীয় যত ইনফরমেশন আছে সবগুলো হচ্ছে যে কি হেডের মধ্যে থাকবে। আর আমাদের বডির কি হয়, আমরা হচ্ছে বডি দেখে তো মানুষ আমাদের চেনে, মাথার ভিতরে কি আছে এটা তো মানুষ দেখে না। ওকে, যেটা আমাদের বিহেভিয়ার, যেটা আমাদের এক্সপ্রেশন, যেটা আমাদের কি ওই বডি ল্যাঙ্গুয়েজ বলি বা মানুষের দেখানোর মতো যতটুকু আছে এতটুকু থাকবে সব কিছুর মধ্যে, বডির মধ্যে। অর্থাৎ আপনি বডির মধ্যে যা কিছু দেখেন না কেন সেটাই হচ্ছে যে আলটিমেটলি ওয়েব পেজে দেখা যায়। দ্যাট মিনস ওয়েব পেজে যা কিছু দেখা যায় সব কিছু থাকে হচ্ছে যে আপনার এই বডির মধ্যে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আপনি এখানে যদি মনে করেন যে এসে যদি এরকমগুলো কিছুটা লিখে দেন, সেটাই HTML এ ওয়েব পেজে দেখাবে। এখানে আমরা লিখলাম কি পি বাংলাদেশ, তাহলে হচ্ছে এখানে বাংলাদেশটাই দেখাবে। ওকে, একটু ক্লিয়ার সবাই? ওকে, এগুলো কীভাবে লিখে আমরা একটু দেখি। এখানে আর কিছু কথা আছে, এগুলো আপাতত আমি কি স্কিপ করলাম। আমি একটু এডিটরে যাই, কীভাবে কোডটা লিখে আপনারা একটু দেখেন আগে, তারপরে আপনারা করেন, এবং এখানে আরও এগুলোর আরও মিনিংগুলো আমি বুঝাই দিচ্ছি পরে। ওকে, আমাদের হচ্ছে যে আজকে তো আমাদের এখানে কেউ নতুন নাই, একদম নতুন কেউ আসেন আজকে ফার্স্ট, এরকম কেউ নাই না? ওকে গ্রেট। পিছনে যারা আছেন গল্প কিসের করতেছেন? একদম আমার সরাসরি পিছনে। ওকে, তো সেটা ওকে, আমি বলছিলাম কি হচ্ছে যখন আমরা কাজ করব, আপনি এখানে কাজ করার দ্বারা বাসায় কাজ করেন, আপনি যদি যে কোনো কাজ গোছায় করেন, কাজ করার সময় আপনি কি ভালোভাবে কাজ করতে পারবেন, এবং কাজ শেষেও আপনি এটা একটা ভালো একটা এনভায়রনমেন্ট আপনি পাবেন। এলোমেলোভাবে কাজ করলে কাজ গোছানো থাকে না, তখন কাজের অসুবিধা হয়, সময় বেশি লাগে। এই জন্য আমি বলছিলাম যে আমাদের এখানে যে কাজগুলো হবে এগুলো একটু গোছাই করতে হবে। গোছাই করার জন্য আমরা কি করলাম, আমাদের এখানে দুইটা বেস রানিং আছে, দুইটা বেসের জন্য একটা কমন ফোল্ডার করলাম। সে কমন ফোল্ডারের ভিতরে আমরা কি আলাদা আলাদা দুইটা বেসের জন্য দুইটা ফোল্ডার করে রাখলাম। আপনারা এইভাবে আপনাদের যার যা বেস ওই বেস অনুযায়ী একটা ফোল্ডার করে নেবেন। দেন এটার মধ্যে আবার আমি তিনটা ফোল্ডার করছি ডকুমেন্টস। আমাদের এই বেসে অনেক ডকুমেন্ট আসতে পারে, অনেক টুল আসতে পারে, এবং হচ্ছে যে আমরা যে রেগুলার কাজগুলো করবো সেগুলোর জন্য একটা ফোল্ডার আলাদা করে নিলাম। এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা আমাদের রেগুলার কাজগুলো করব, এবং এই রেগুলার কাজগুলো কিন্তু আমরা করব কি ক্যাটাগরাইজ ওয়াইজ বা ডে ওয়াইজ বা প্রজেক্ট ওয়াইজ। যেমন আজকে আমাদের যে প্রজেক্ট আসবে সেই প্রজেক্টের নাম দিয়ে আমরা ফোল্ডার করবো এবং আমাদের কাজ করব। কালকে যে প্রজেক্ট আসবে সেই প্রজেক্ট আমরা ফোল্ডার করব, সেই প্রজেক্ট নিয়ে কাজ করব। এভাবে করলে কাজগুলো গোছানো থাকবে। আপনি মনে করেন ডে 60তে যে আপনি খুব আরামসে আপনি কি খুঁজে বের করতে পারবেন যে ডে 3তে কী করলেন, ডে 5-এ কী করলেন, ডে 10-এ কী করলেন। আর যদি আপনি এখানে এলোমেলোভাবে কাজগুলো করেন এবং ছড়ায় ছিটায় কাজ করেন,
তাহলে যে কেউ আপনার কাজটাকে নষ্ট করে দিতে পারে এবং আপনার খুঁজে পেতে অসুবিধা হবে। মনে একটা এখানে না হয়তো বা আমাদের ফোল্ডার টোল্ডার কম আছে, কিন্তু আপনার পার্সোনাল বাসার পিসিগুলোর কথা চিন্তা করেন, কত জায়গায় কত ফোল্ডার করে রাখছেন আপনি। যদি এলোমেলোভাবে কাজ করেন তাহলে নিজেও খুঁজে পাবেন না কোথায় কি আছে। এটা একটা সমস্যা। যারা আমরা নতুন, এদেরকে এই বিষয়গুলো অনেক বেশি খেয়াল রাখতে হবে। আর যারা পুরানো যদি কেউ থাকেন, যদি আপনার এরকম অভ্যাস না থাকে তাহলে অভ্যাস করতে হবে। এটাও কিন্তু একটা প্রফেশনালিজমের অংশ এটা। তো আমি এখানে গেলাম, আজকে হচ্ছে তো আমাদের কি ডে 4। তো আমি একটা ডে 4 করে নিচ্ছি। কালকে এবং আজকে যদি কেউ পিসি চেঞ্জ হয়ে বসেন, তাহলে সে যে পিসিতে বসেন সেখানে একটা কি এভাবে ওই বেস 8 লিখে নিজের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেন, লাইক বেস 8। এখানে একটা নেম লিখলেন, ওই যে পিসিতে যে বসছেন ওই পিসিতে একটা দেখবেন যে কি এভাবে ওয়েব ডিজাইন 7 একটা ফোল্ডার আছে, সেইখানে ওই বেস 7 ফোল্ডারগুলো আছে, এবং আপনি একটা বেস 8 দিয়ে একটা নাম লিখে আপনি কি ফোল্ডার ক্রিয়েট করে ফেলেন, তাহলে কাজ হয়ে গেল, শেষ। ওকে, আজকে হচ্ছে আমাদের কথা ডে 4। তো আমি ডে 4 নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এটার ভিতরে গেলাম। ওকে, এইভাবে থাক এটা। এরপরে আমি বলছিলাম কি আমাদের এখানে কোডিং করার জন্য এডিটর লাগবে। কোডিং করার জন্য কি লাগবে? এডিটর লাগবে বা আইডিই লাগবে, এবং অনেক আইডিই আছে, বাট ইনিশিয়ালি আমরা আইডিই যেটা ইউজ করবো তার নাম হচ্ছে নোটপ্যাড++। ইনিশিয়ালি আমরা যে আইডি ইউজ করবো তার নাম কি? নোটপ্যাড++। এইটা হচ্ছে নোটপ্যাড++ এর আইকন এটা। হ্যাঁ, আপনারা জাস্ট যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি লিখেন নোটপ্যাড++ ডাউনলোড, তাহলে সুন্দর করে ওদের ওয়েবসাইটটি শুরুতে আসবে এবং এখানে অনেকগুলো ভার্সন ওরা দেখাবে। এখান থেকে যে কোনো একটা ভার্সন আপনি কি ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ডাউনলোড করে জাস্ট ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। তো এটাই জন্য দেখানো, যদি কারো বাসার পিসিতে নোটপ্যাড++ না থাকে তারা একটু কি ডাউনলোড করে নেন। আর আমার রিকোয়েস্ট থাকবে, যতদিন পর্যন্ত আমরা হচ্ছে যে কি বিএস কোডে বা সাবলাইম টেক্সটে না যাচ্ছি বা অন্যান্য অ্যাডভান্স এডিটরে না যাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা সবাই এখানে এবং বাসায় দুই জায়গাতেই আপনারা সবাই কি নোটপ্যাড++-এ কোড করবেন। এটাতে কোড করলে যেটা হবে যে কোডগুলো সব মেমোরাইজ হয়ে যাবে, খুব মানে স্মুথলি আপনার মেমোরিতে কোডগুলো থাকবে। আর যদি আমরা এখনই নোটপ্যাড++ না ইউজ করে যদি সাবলাইম টেক্সট বা বিএস কোড বা আরও অ্যাডভান্স এডিটর যদি ইউজ করেন, তাহলে কোড মেমোরিতে থাকবে না। আর কোড মেমোরিতে না থাকলে আপনার কিছুদিন পরে মনে হবে যে ভাই এত কোড আমি কেমনে মনে রাখবো। এটা এই চিন্তা মাথায় আসতে দেওয়া যাবে না। এই জন্য আগে থেকেই ওইভাবে নিজেকে ডে বাই ডে রেডি করে ফেলতে হবে। ওকে, তো আমার এখানে নোটপ্যাড++ এর একটা ভার্সন অলরেডি ডাউনলোড করা আছে এবং সেটা অলরেডি কি ইনস্টল করা আছে। আমি যদি একটু এক্সটেনশনটা যাই এবং সার্চ করি অথবা ডিরেক্টলি খুঁজি, আমি এটা পেয়ে যাবো। এই যে নোটপ্যাড++ আমার এখানে কি ইনস্টল করা আছে, এখানে আমি পাচ্ছি। আমি জাস্ট এটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ক্লিক করলাম, এই যে ওপেন হয়ে গেছে, সিম্পলি বিষয়টা। আপনার যদি এখানে কিছু থাকে এগুলো কেটে দিতে পারেন, আমার এখানে ছিল আমি কেটে দিচ্ছি। কীভাবে কাটাকাটি করে এগুলো আমরা দেখবো, বাট এখন একটা ক্লিন একটা উইন্ডো আছে, এরকম ক্লিন উইন্ডোতে সবাই চলে আসেন। নোটপ্যাড++ সবাই ওপেন করেন, ওপেন করে এরকম ক্লিন উইন্ডোতে চলে আসেন। দেখেন আগে, হ্যাঁ আমি বললাম কি এটা হচ্ছে HTML5 এর স্ট্রাকচার বা ইনিশিয়াল স্টেজ বা বিল্ডিং ব্লক, এটা অনেক কিছু বলা যায় এটাকে। হ্যাঁ, বেসিক স্ট্রাকচারও বলতে পারি আমরা। এটা কীভাবে লিখে একটু দেখেন আগে, তারপর আপনারা লিখেন। আমি লিখতে বলে লিখেন, এর আগে লেখার দরকার নেই। ওকে, প্রথমে হচ্ছে আমরা কি লেসেন দিলাম, দেন হচ্ছে যে এক্সক্লেমেটরি সাইন দিলাম, দেন ডক টাইপ HTML অ্যান্ড গ্রেটার দেন সাইন। তাহলে আমাদের কি হয়ে গেল? HTML5 এর ডিক্লারেশন হয়ে গেল, শেষ। ওকে, দেন হচ্ছে যে আমাদের রুট ট্যাগ লিখতে হবে, রুট ট্যাগ HTML। আর ট্যাগ লিখে সিস্টেমটা একটু দেখেন আগে। HTML শুরু করলাম, এবং যে কোনো ট্যাগ শুরু করলে এবং ওই ট্যাগে যদি এন্ডিং থাকে, যে কোনো ট্যাগ শুরু করলে এবং যে ট্যাগটা শুরু করলাম এই ট্যাগে যদি এন্ডিং থাকে, তাহলে সাথে সাথে আপনাকে এন্ডিংটা লিখে ফেলতে হবে। HTML দ্যাট মিনস যে কোনো ট্যাগ শুরু করলে শেষ করতে হবে। শুরু করলে কি করতে হবে? মানে সাথে সাথে, মানে একটু পরে এখানে আমি আরেকটু কোড লিখি তারপরে শেষ করবো, এরকম কোনো সিস্টেম নাই। আপনি ট্যাগ শুরু করলেন এবং আপনাকে সাথে সাথে ট্যাগ শেষ করতে হবে। ওকে, তাহলে আমি HTML ট্যাগ শুরু করলাম, HTML ট্যাগ কি শেষ করলাম। আবার এখানে দেখতে পাচ্ছি যে আমরা HTML ট্যাগ উপরে এবং HTML এর নিচে আসলো, তাহলে মাঝখানে কোডগুলো কিভাবে আসলো? আমরা এগুলো কোথায় লিখবো? আমরা এই মাঝখানে কোড লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, এই শুরু আর শেষের মাঝখানে এসে আপনাকে এন্টার চাপতে হবে। শুরু আর শেষের মাঝখানে এসে কি করতে হবে? এন্টার চাপতে হবে, এরকম ফাঁকা হবে। আর একটা এন্টার চাপলে আর একটু ফাঁকা হবে। ওকে, এই ফাঁকায় আসলে আপনি আবার কার্সারটা একটু নিচে আসলে কার্সারটা একটু উপরে দেন, এখন এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। ওকে, লিখে যাচ্ছে। তাহলে এখন আমরা তো যে কোনো কিছু লিখবো না, আমরা সিস্টেম ওয়াইজ লিখবো। আমাদের কি লিখতে হবে?
আমাদের লিখতে হবে যে হেডটা লিখতে হবে বা স্টেমেল লিখতে হবে, যেটা হচ্ছে সেটা স্টেমেল আমাদেরকে অলরেডি লেখা হয়ে গেছে না আমাদের, তাহলে বাকি আছে কি হেড, হেড লিখে বাকি আছে কি বডি। আচ্ছা, এখানে লিখলে আমি মনে করেন হেড, তাহলে হেড শুরু করলে হেড কী করতে হবে, শেষ করতে হবে। ওকে, আপাতত আমি ধরে নিলাম হেডের মধ্যে আর কিছু লিখতে হবে না, হেডের মধ্যে আর কিছু নাই। তাহলে হেডের পরে কি আছে আমাদের, আরেকটা অংশ আছে বডি, হেডের পরে আরেকটা অংশ আছে বডি। বডি কখনোই হেডের ভিতরে না, হেডের বাইরে। বডি একটা অংশ, হেড আরেকটা অংশ, দুইটা কমপ্লিটলি সেপারেট পার্ট। তাহলে আমাদের হেড শেষ হলে হেডের ভিতরে কোনো কোড যদি না থাকে তাহলে এটার হেডটার নিচে নামার তো আর দরকার নাই, হেডটা উপরেই থাক। এরপর আসলো কি বডি, বডি ট্যাগ শুরু করলাম, বডি ট্যাগ শেষ করলাম। ওকে, একটুক যদি করে তাহলে মোটামুটি আমাদের কি বেসিক স্ট্রাকচার আমাদের ডান কিসের HTML5 এর। এবার একটু হচ্ছে নেস্টেড এলিমেন্টে চলে যায়, চলেন নেস্টেড এলিমেন্টটা করি আমাদের। এই নেস্টেড এলিমেন্ট কি, আমাদের যে একটা এলিমেন্ট অথবা প্যারেন্ট এলিমেন্টের কি চাইল্ড এলিমেন্টকে আমরা বলে থাকি কি নেস্টেড এলিমেন্ট, প্যারেন্ট এলিমেন্টের চাইল্ড এলিমেন্টকে আমরা কি বলি নেস্টেড এলিমেন্ট। এই নেস্টেড এলিমেন্টগুলো অলওয়েজ প্যারেন্ট এলিমেন্ট থেকে এক স্টেপ ডান দিকে থাকবে, চাইল্ড এলিমেন্টগুলো অলওয়েজ কি প্যারেন্ট এলিমেন্ট থেকে এক স্টেপ ডান দিকে থাকবে, ডানে থাকবে, ডান দিকে, রাইট। জি, এটা কেন থাকবে একটু পরে বুঝতে পারবেন, আপাতত মনে করতে ডানে থাকবে এটা বোঝেন। এখন আমরা কোডটা পড়তেছেন না আপনি, ওকে, একটু পরে ডান থাকলে কোডটা পড়তে আরেকটু ইজি হবে। খেয়াল করেন, এই যে আমার হেড, এই হেড HTML এর নেস্টেড না নাকি, তাহলে এটার এক স্টেপ ডান দিকে, এক স্টেপ মানে 5টা স্পেস। এই 5টা স্টেপ একসাথে পাইতে হলে ট্যাব লাগবে, একটা ট্যাব, কিবোর্ডে ট্যাব আছে, ট্যাব চাপলে এইভাবে একসাথে কি 5টা স্পেস বা একটা স্টেপ ডান দিকে সরবে। আর বডি দেখেন তো, বডি যে ট্যাগটা, এই ট্যাগটা কি হেডের নেস্টেড নাকি HTML এর নেস্টেড, HTML নেস্টেড। কেন HTML এর নেস্টেড, কারণ হচ্ছে হেডটা এখানে ক্লোজ হয়ে গেছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক না। যদি এমন হতো হেডটা এখানে শুরু হচ্ছে এবং কি এখানে শেষ, তাহলে আমরা বলতে পারতাম কি এই বডি হেডের কি নেস্টেড, কিন্তু এখন তো এরকম কোনো সিনারিও নাই, তাই না? তাহলে যদি এই বডি যদি HTML নেস্টেড হয় তাহলে এখানে কি হবে, একটা ট্যাব, একটা ট্যাব। ওকে, আবার আপনি একটু আগে দেখেন তো, একটু আগে যে কোডটা দেখছিলাম ওটা হচ্ছে এটা, আরেকটু দেখতে ভালো লাগতেছে না, এটাকে বলা রিডেবিলিটি আর কি, মানে কোডটা আরো বেশি রিডেবল হচ্ছে। ওকে, আচ্ছা, নেস্টেড এলিমেন্ট বুঝছেন, নেস্টেড এলিমেন্ট বাসা গিয়ে তো কালকে কাজ করার নাই, কাজ হবে কিন্তু কোডের কোয়ালিটি নষ্ট হবে। দেখেন হ্যাঁ, এখানে মনে করেন আমার 4 লাইনের কোড হলো, এবার আপনার এখানে একটা অ্যাপ্লিকেশন 4000 লাইনের কোডও আসতে পারে। হ্যাঁ, 4000 লাইনের কোড যদি এভাবে যদি বইয়ের মতো লাইন বাই লাইন এভাবে বসাই দেন, আপনি কোডটা পড়তে পারবেন না। হ্যাঁ, অটোমেটিকলি আসবে, কিন্তু আমরা আপাতত এখানে যাচ্ছি না আর কি। ওকে, এখন এইভাবে কোডটা থাকলে কোডের হচ্ছে যে পড়া খুবই কষ্টকর, রিডেবল হয় না কোডটা। রিডেবল করার জন্য আপনার নেস্টেড এলিমেন্টগুলোকে অলওয়েজ এক স্টেপ ডান দিকে সরাতে হবে, রিডেবল করার জন্য অলওয়েজ কি করতে হবে, ডান দিকে এক স্টেপ সরাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কালকে বাসায় যেয়ে কি করছেন নাকি এটা বলেন। এখানে কিছু গুড এক্সাম্পল দেওয়া আছে, দেখেন গুড এক্সাম্পল খেয়াল করেন। এখানে হচ্ছে যে ধরে নেন যে আমরা এগুলো জানি, টি এর হচ্ছে কি একটা ট্যাগ, যার শুরু আছে শেষ আছে, দেখা যায় যারা সামনে আছেন খেয়াল করেন বা পিছনে যারা আছেন এরা খেয়াল দেখতে পারবেন, টি এর শুরু টি এর শেষ, টি এর শুরু টি এর কি শেষ, কারণ মানে এগুলো একটা ট্যাগ এগুলো। হ্যাঁ, আবার দেখেন তো টি এসটা কার মধ্যে আছে, টি এর মধ্যে, তাহলে টি এর হচ্ছে কি প্যারেন্ট এলিমেন্ট আর এটা হচ্ছে কি চাইল্ড এলিমেন্ট। চাইল্ড এলিমেন্ট হলে এটা হচ্ছে কি
নেস্টেড এলিমেন্ট। চাইল্ড এলিমেন্ট হলে এটার কি বলা হচ্ছে? এসির ভাই বুঝতেছেন? চাইল্ড এলিমেন্ট হলেই সেটা হচ্ছে কি নেস্টেড এলিমেন্ট। আর নেস্টেড এলিমেন্ট হলেই অলওয়েজ প্যারেন্ট থেকে এক স্টেপ ডান দিকে সরবে। দেখেন এটা কি করছে, এটা হচ্ছে কি এটা চাইল্ড, দ্যাটস ওয়ে এটা এক স্টেপ সরছে। এটাও কি টিয়ারের চাইল্ড, দ্যাটস ওয়ে এক স্টেপ কি ডান দিকে সরছে। এবং টিয়ারটা হচ্ছে টেবিলের চাইল্ড, এই জন্য টেবিল থেকে এক স্টেপ ডান দিকে সরছে। এবং এই টিয়ারটা আসেন, এই টিয়ারটা কিন্তু কি এ টিয়ারের চাইল্ড না, এই টিয়ারটা কার চাইল্ড? টেবিলের চাইল্ড, তাই জন্য টেবিল থেকে এক স্টেপ সরে আসছে। এখন যদি এই টিয়ার যদি কি এ টিয়ারের চাইল্ড হতো, তাহলে দেখা যাচ্ছে এই টিয়ারটা এখানে আছে, আবার এই টিয়ারটা থাকতো কোথায়? এখানে, রাইট? মানে আরও এক স্টেপ ডান দিকে বেশি থাকতো। এটাকে বলা হচ্ছে কি গুড এক্সাম্পল। গুড এক্সাম্পল যদি আমরা কোড করি, তাহলে কোডটা আপনার কোডটা অন্য যে কোনো ডেভেলপার যদি দেখে তার জন্য খুব সহজে কি রিডেবল হবে, এবং আপনি যে ওনার মানে যে ফার্স্ট কোডিং করলেন তার জন্য এটা অনেক বেশি ইজি হবে। আদারওয়াইজ মনে করেন যে কোডগুলো তো এরকম থাকে, এটা অনেক হিজিবিজি লাগবে। দেখেন অল্প কাটলে 1 2 3 4 5 6 লাইনের করে, এটা অলরেডি দেখেন হিজিবিজি হয়ে গেছে। ওকে, আমাদেরকে হচ্ছে যে, কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি যদি হচ্ছে এরকম করে কোড না করি, যদি এরকম করে রাখি, আমার কোড কি কাজ করবে না? কোড কাজ করবে, কিন্তু কোডের কোয়ালিটি নষ্ট হবে। আপনি যদি প্রফেশনাল কোডার হতে চান, প্রোগ্রামার হতে চান, ডেভেলপার হতে চান, তাহলে আপনারা অবশ্যই কি প্রফেশনাল লেভেলের কোয়ালিটি মেনটেন করে কোড করতে হবে। আদারওয়াইজ আপনি অনেক ভালো কোডার, কিন্তু আপনি কোয়ালিটি ফুল কোডার হতে পারবেন না। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপরে আমি হেডের এখনো কোনো কাজ জানি না, কিছু শিখি নাই, কিন্তু বডিতে ইউজ করার মধ্যে কিছু ট্যাগ আমি শিখছিলাম অলরেডি। আমরা সেই ট্যাগগুলো একটু দেখি। যেমন এখানে আমরা পি ট্যাগ শিখছি, দেখেন এই পি ট্যাগটা কি প্যারাগ্রাফকে কি ডিফাইন করতেছে। প্যারাগ্রাফ কি আমরা যে কোনো একটি প্যারাগ্রাফ হতে পারে, এটা একটা প্যারাগ্রাফ হতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে আসেন, আপনার এটা একটা প্যারাগ্রাফ হতে পারে, এখানে গেলে এটা একটা প্যারাগ্রাফ হতে পারে। প্যারাগ্রাফ হচ্ছে বডিতে অলওয়েজ থাকতে পারে প্যারাগ্রাফগুলো, মানে আর্টিকেল চাইলে কি আমরা প্যারাগ্রাফ লিখতে পারি, তাহলে প্যারাগ্রাফটা কোথায় আসবে? বডির মধ্যে আসবে। আর বডির মধ্যে যদি প্যারাগ্রাফ নিয়ে আসে, তাহলে এখানে কি হচ্ছে দেখেন, আমরা প্রথমে এই বডি টু বডির মাঝখানে এসে একটা এন্টার দিলাম, দেন দেখা যাচ্ছে যে এখানে কি নতুন করে লেখার মতো জায়গা তৈরি হচ্ছে, তাহলে আমরা আরেকটা এন্টার দিলাম। এখন বডি টু বডির মাঝে নতুন করে লেখার মতো কি একটা ফাঁক স্পেস তৈরি হচ্ছে। কার্সারটারে একটু উপরে নিলাম, অ্যারো চিহ্ন আপ ডাউন অ্যারো চিহ্ন দিয়ে উপর নিচে নামানো যাবে, খুব সিম্পলি, মাউস ধরতে হবে না। আপ অ্যারো দিয়ে উপরে গেলাম, একটা ট্যাপ চাপলাম, তাহলে দেখেন বডির এক স্টেপ অর্থাৎ 5টা স্পেস ডান দিকে কার্সারটা সরে গেছে। এখন আমি পি লিখি, পি লিখলাম, পি শেষ করলাম। এবার আমি এখানে যে কোনো টেক্সট দিলেই এটা একটা কি প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হয়ে যাবে। যে কোনো টেক্সট আমি এখানে এটা দিলাম, ওকে, এটাই হচ্ছে কি একটা প্যারাগ্রাফ এখন হয়ে গেছে, শেষ। তাহলে আমরা এটা কোড করে ফেললাম, আমরা দেখেন খুব সিম্পলি আমরা কোড করে ফেললাম। আবার এই কোডটা হচ্ছে যে যদি আপনি চান আপনার ব্রাউজারে দেখতে হবে, তাহলে দেখার মতো ব্যবস্থা আগে করতে হবে। আমরা কোড করলে তো শুধু হবে না, কোডের আউটপুটটা দেখতে হবে না নাকি? এখন কোডের আউটপুট দেখার জন্য এই ফাইলটাকে আপনাকে আগে কি HTML এ কনভার্ট করতে হবে। এখন এটা কিন্তু কোনো HTML ফাইল না, এটা এখনো কোনো HTML ফাইল না, এটার নাম কি দেখেন তো, নিউ ওয়ান। এরপরে কোনো ফরম্যাট বা এক্সটেনশন কিন্তু নাই। এটা যদি এমন হতো যে আপনার এরকম যে হচ্ছে যে নিউ ওয়ান এরপর ডট এসটিএমএল যদি থাকতো ফাইলের নামের পরে, তাহলে এটা কি HTML ফাইল হিসেবে কাউন্ট হতো। অর্থাৎ আপনি যদি একটা টেক্সট ফাইলকে, এটা জাস্ট এখানে একটা টেক্সট ফাইল আর কিছু না, আপনি যদি একটা টেক্সট ফাইলকে HTML হিসেবে কাউন্ট করতে চান, HTML ফাইল হিসেবে কাউন্ট করতে চান, এটাকে আপনাকে সেভ করতে হবে .html ফরম্যাটে। যখনই আপনি .html ফাইলে ফরম্যাটে একটা ফাইলকে কি সেভ করবেন, তখন এটা কি HTML ফাইল হিসেবে কাউন্ট হবে। কথা সবাই বুঝতে পারছেন? আমরা যে কোনো একটা টেক্সট ফাইলকে, একদম যে কোনো টেক্সট ফাইল, মনে করেন যে এখানে একদম এটা সাদা খাতা, কিচ্ছু নাই, এটাকেও যদি আপনি সেভ করার সময় এটার ফরম্যাট বা এক্সটেনশন যদি দেন .html, এটা একটা HTML ফাইল হিসেবে কাউন্ট হবে। এরপরে আপনি যা কিছু কোড লিখেন না কেন, ব্রাউজার ট্রাই করবে যে এটাকে HTML এ কনভার্ট করে আউটপুট দেখানো। যদি সেটা মানে HTML এ কনভার্ট করার মতো সুযোগ থাকে, তাহলে অবশ্যই করে দেখাই দিবে। ওকে, একটু দেখেন এটা কীভাবে সেভ করা যায়। দেখেন আপনি বেশি কিছু করতে পারেন, জাস্ট কিবোর্ড থেকে হচ্ছে Ctrl+S চাপবেন। কিবোর্ড থেকে কী করবেন, এখানে অনেক সিস্টেম আছে করার, বাট একটা সিম্পল ওয়ে ধরেন, কিবোর্ড থেকে Ctrl+S চাপবেন। আমি Ctrl+S চাপলাম, এস চাপলে প্রথমবার বা একদম ফার্স্ট স্টেপে আপনাকে এরকম একটা ডায়ালগ বক্স দিবে। কি দিবে? এটাকে বলা হয় ডায়ালগ বক্স বলা হয় এটাকে। হ্যাঁ, এবার ডায়ালগ বক্সে দেখেন তো এটা কোথায় আছে, লোকেশনটা দেখা যায়?
দিস পিসি লোকাল ডিস্ক সি প্রোগ্রামিং নোটপ্যাড প্লাস প্লাস, কিন্তু আমরা যে কোডটা করতেছিলাম সেটা কোথায় দেখেন তো, মানে আমরা চাচ্ছিলাম আর কি যেখানে করার জন্য এই লোকেশন আর এই লোকেশন কি মিলতেছে? তাহলে যে কোনো ফাইল সেভ করার সময় আপনাকে লোকেশনটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো ফাইল সেভ করার সময় কি করতে হবে? অলওয়েজ খেয়াল রাখতে হবে। তাহলে এখন দেখেন তো আমরা যে লোকেশনে চাচ্ছি সেই লোকেশনে ফাইলটা নিয়ে যেতে হবে না? তাহলে সেই লোকেশনটা কোথায় আছে? এটা প্রথমে দিস পিসিতে আছে, রাইট? তারপরে ইতে আছে, তারপরে ওয়েব ডিজাইন বেস 7.8 আছে নাকি? তাহলে আমাদের কি করতে হবে? দিস পিসিতে যাইতে হবে, তাহলে আমি যাচ্ছি। এরপর হচ্ছে কি ওই যে ইতে যাইতে হবে, যাচ্ছি। এরপরে কি ওয়েব ডিজাইন বেস 7.8 যাচ্ছি। অর্থাৎ আপনি যে লোকেশন চাচ্ছেন সেই লোকেশনটা ওদের কি দেখাই দিতে হবে বা চেনাই দিতে হবে। বেস 8-এ গেলাম, এরপর ওয়ার্কপ্লেসে গেলাম, ডে 4-এ গেলাম। হ্যাঁ দেখেন তো আবার আমার কি যে লোকেশনটা আমি চাচ্ছিলাম ডে 4 সেই লোকেশন চলে আসছে না অলরেডি? এরপরে কাজটা কি? এরপরে একটু এখানে দেখেন ফাইল নেমে একটু খেয়াল করেন। ফাইল নেম আমার স্ক্রিনে ফাইল নেমে একটু খেয়াল করেন। ফাইল নেমগুলো কি আছে? new1.txt। তার মানে আমি একটু আগে বলছিলাম কি এই ফাইলটা এখানে একটা কি টেক্সট ফাইল হিসেবে আছে, তার মানে এটা রাইট ছিল। হ্যাঁ, কিন্তু .txt তে যদি আমি ফাইলটা সেভ করি এটা HTML ফাইল হিসেবে কাউন্ট হবে না, এবং ব্রাউজারে এটারে কি ওই একটা গ্রাফিক্যাল ইন্টারফেসে আমাদেরকে দেখাইতেও পারবে না। তাহলে এখন কি করতে হবে? এটাকে একটা কি মিনিংফুল নাম দিতে হবে, নেম অথবা ফ্রেন্ডলি নেম দিতে হবে। এরপরে লাস্টে এসে বলতে হবে .html। তখনই হচ্ছে যে যখন আমরা সেভ দিব তখন এটা একটা HTML ফাইল হিসেবে কাউন্ট হবে। এখন মিনিংফুল নেম বা ফ্রেন্ডলি নেম এটা কি আমরা সবাই বুঝি? মিনিংফুল নেম এটা সবাই বুঝি আমরা। মিনিংফুল নেম বলতে কি বুঝি? মানে নামের একটা মান থাকবে, আমি নামটা দেখলে বুঝতে পারবো যে এটা এই ফাইলের মধ্যে কি আছে। এরকম যেমন হচ্ছে দেখেন তো বেস 8 ফোল্ডারটা দেখলে বোঝা যাচ্ছে এটার মধ্যে কি আছে। ওয়েব ডিজাইন বেস 7 এটা দেখলে বোঝা যায় না, আন্দাজ করা যায় না কি আছে এটার মধ্যে। একইভাবে ফাইলের নেমগুলো এমনভাবে লিখতে হবে যেন ওই নামটা দেখলে বোঝা যায় যে এটার মধ্যে কি আছে, কি হতে পারে নাকি? এই মিনিংফুল নেমের আরেকটা অল্টারনেট নেম হচ্ছে যে কি ফ্রেন্ডলি নেম। আরেকটা কি ফ্রেন্ডলি নেম মানে হচ্ছে কি মিনিংফুল নেম। ফ্রেন্ড তো মানুষের কি বিশ্বস্ত হয় না নাকি? হয় না? তাহলে ওই ফ্রেন্ড বাদ দিয়ে দেন। আচ্ছা, এখন মনে করেন যে আমরা এখানে কি করতেছি? HTML5 এর কি স্ট্রাকচার করতেছি না? তাহলে এখানে আমরা যদি বলে যে হচ্ছে কি HTML5.html, তাহলে এটা ধরে খুব সহজে বোঝা যাচ্ছে, রাইট? অথবা আমরা বলতে পারি কি বেসিক ইন্ট্রো, এভাবে বলতে পারি না? বেসিক ইন্ট্রো .html, তাহলে তো বোঝা যায়, মিনিংফুল হয় বিষয়গুলো। হ্যাঁ, এবার দেখেন এখানে বেসিক একটা ওয়ার্ড, ইন্ট্রো আর একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের মাঝখানে কোনো আমি স্পেস দিই নাই, কি দিয়েছি? আমি আন্ডারস্কোর দিছি। অথবা চাইলে এইভাবে লিখতে পারি ইন্ট্রো, এটাও রাইট। হ্যাঁ, যেভাবে লিখেন বাট স্পেস এবং স্পেশাল ক্যারেক্টার ছাড়া আপনি লিখবেন। আমি লিখলাম বেসিক ইন্ট্রো .html এবং এখানে এফ অ্যান্ড এক্সপ্রেশন এটারে আনচেক করে দেন, আনচেক করে দিয়ে এটারে সেভ দিয়ে দেন। ওকে, দেখুন চেহারা চেঞ্জ হয়ে গেছে। জি, আপাতত করে দেন। আনচেক করলাম, আনচেক করে হচ্ছে কি দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে না? এখন একটু ফোল্ডারে আসেন, একটু আগে এই ফোল্ডারে কিছু ছিল না, এখন এখানে একটা ফাইল আসছে, এটা হচ্ছে বেসিক ইন্ট্রো .html। এই আপনি যদি আজকের আগে মানে নর্মালি আমাদের পিসিগুলোতে সবগুলোর আইকন এরকমই আসবে, কিন্তু আপনার বাসার পিসিতে যেখানে হচ্ছে কি আপনি এর আগে কখনো HTML নিয়ে কাজ করেন নাই সেটা কিন্তু এরকম আসবে না। তখন আপনি কি করণীয়? আপনার বাসার পিসিতে প্রথমবার আপনি যেটা করবেন, আপনি হচ্ছে যে এই যে নামে সেভ করেন না কেন, যদি এটা HTML ফাইল হয় এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যাবেন। ওপেন উইথে যে কি চুজ অ্যানাদার অ্যাপে যাবেন। এখান থেকে আবার আপনি যে ব্রাউজারটা আপনার ভালো লাগে, যে ব্রাউজারটা আপনার পছন্দ, সেই ব্রাউজারটা সিলেক্ট করবেন। যেন আমার পছন্দ হচ্ছে কি গুগল ক্রোম, আমি গুগল ক্রোম সিলেক্ট করলাম এবং এখানে অলওয়েজ ইউজ দিস অ্যাপ এইটার মধ্যে চেক দিয়ে দিবেন। ক্লিয়ার সবাই? আমি আবার একটু দেখাই। বাসায় প্রথমবার কোড করার সময় ফাইল সেভ করার পরে যদি এটা .html ফাইল হয়, এটার উপরে কি রাইট বাটনে ক্লিক করবেন। ওকে, দেন ওপেন উইথে যাবেন। ওপেন উইথ থেকে চুজ অ্যানাদার অ্যাপে যাবেন। এখান থেকে যে ব্রাউজারটা আপনার ভালো লাগে সেই ব্রাউজারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ এই লাইনের উপরে টিক দিবেন অর্থাৎ চেক দিবেন এবং ওকে দিবেন। এরপর থেকে আপনার হচ্ছে যে কি এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এটা ব্রাউজারে রান হয়ে যাবে যদি এটা কি .html ফাইল হয়। ওকে, দেখেন আমাদের যে বেসিক ইন্ট্রো একটা ফাইল ছিল না, বেসিক ইন্ট্রো .html দেখেন নামটা দেখাচ্ছে এবং আমরা যে কোডটা এখানে করছিলাম সেটার আউটপুটটা এখানে কি আমরা পেয়ে যাচ্ছি।
এখানে দেখেন এই যে এই লাইনগুলো কিন্তু কিছুই শো করা নাই, এগুলো কিছুই শো করা, শুধু কি শো করছে, কন্টেন্টটা শো করছে। কি শো করছে, কন্টেন্টটা শো করছে। এবং এই সেম কন্টেন্ট আমি মনে করেন যে কপি করলাম, কপি করে এখানে আরেকটা ট্যাগ লিখতেছি। আবার আপনারা বুঝেন ডিফারেন্সটা কি চাচ্ছে এটা বুঝতে আগে আমি লিখে শেষ করি, আউটপুট দেখেন, তারপর আপনারা বুঝতে পারবেন আমি কি চাচ্ছি বুঝতে। H1 এটা আরেকটা ট্যাগ, এটা হ্যাঁ H1 শুরু হলো H1 শেষ, এটা আরেকটা ট্যাগ। এই ট্যাগকে বলা হয় হেডিং ট্যাগ। আমরা এটা ডিটেলস আরেকটু পরে বুঝবো, বাট আগে আমরা একটু কি চাচ্ছি এটা একটু বুঝি। দেখ এটা একটা ট্যাগ পি ট্যাগ, এখানে যে কন্টেন্টটা আছে সেম কন্টেন্টটা কোথায় আছে, H1 ট্যাগের মধ্যেও আছে। একটু যদি আউটপুটে আসি, এই যে দেখেন তো একটু আগে আমি এখানে কোড করছিলাম, সেভ করছিলাম, হ্যাঁ এখন আবার কোড করছি, সেভ করছি। সেভ করার পরে এখন আমার এই কোডটা এখানে আসে না, আউটপুটটা তো এখানে আছে, ফাইলটা এখানে আছে। এখন নেক্সট টাইম আমি আবার এটার আউটপুটে কীভাবে দেখবো, এটার জন্য জাস্ট আপনারা হচ্ছে যে এটা দুইবার ওপেন করতে হবে না, এটা ব্রাউজারে একবার ওপেন করা থাকলেই হবে। পরবর্তী স্টেপে যতবারই আপনি নতুন করে আউটপুট দেখতে চাচ্ছেন, জাস্ট এখানে এসে এই রিলোড বাটনে ক্লিক করবেন অথবা রাইট বাটনে ক্লিক করে এই যে রিলোডটা দিবেন, তাহলে দেখবেন যে কি আউটপুটে চলে আসছে। এবার দেখেন তো সেম লিখা, এখানে একটা ছোট আকারে আসতেছে, এখানে একটা বড় আকারে আসতেছে। এটা কারণ কি, এটার কারণ হচ্ছে যে ওই যে আমি বলছিলাম যে হচ্ছে যে প্রতিটা ট্যাগে আগে থেকে নির্ধারিত, প্রতিটা ট্যাগেরই কিছু কাজ আছে, প্রতিটা ট্যাগেরই কিছু না কিছু কাজ আছে। ওই কাজের কারণে মানে আলাদা আলাদা ট্যাগ, আলাদা আলাদা আউটপুট, আলাদা আলাদা রেজাল্ট, আলাদা আলাদা প্রি ডিফাইন বৈশিষ্ট্য কিছু কি ফিক্সড করা আছে। ওই বৈশিষ্ট্যগুলোর কারণে একটা ট্যাগের আউটপুট হবে কি এক এক রকম। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আবার আমি এখানে আবার একটা রিপিট করি, আমাদেরকে কোড লিখতে হবে। কোড লিখে আউটপুট দেখার জন্য আমাদের ফাইলটা কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার শর্টকাট উপায় কি, কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবেন। দেখেন তো এখন আমার এটা কি কালার আছে, রেড কালার আছে না আইকনটা, আমি এখন কন্ট্রোল এস চাপলাম কিবোর্ড থেকে, এটা এখন কি গ্রিন বা ব্লু কালার হয়ে গেছে না, দেখা যাচ্ছে মানে কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে মানে এটা সেভ হয়ে গেছে। আবার আপনারা কোশ্চেন করতে পারেন প্রথমবার যখন কন্ট্রোল এস চাপলাম তখন একটা ডায়ালগ বক্স আসলো, এরপর আসতেছে না কেন। এটা যতক্ষণ না পর্যন্ত আবার ডট এসটিএমএল সেভ করতেছি বা কোনো ফরম্যাটে সেভ করতেছি ততক্ষণ পর্যন্ত কি প্রথমবার ডায়ালগ বক্স আসবে, এর পরের বার থেকে আর ডায়ালগ বক্স আসবে না। শুধুমাত্র ওই যে ফাইলটা আমরা কি এখানে বানালাম, তৈরি করলাম, সেই ফাইলের মধ্যে অটোমেটিক্যালি কি রিপ্লেস হয়ে থাকবে, অটোমেটিক্যালি আপডেট হয়ে থাকবে। জাস্ট আমরা কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল এস চাপবো। ক্লিয়ার সবাই এটা? আর কন্ট্রোল এস চাপার পরে এই ফাইলটা যদি একবার আপনার ব্রাউজার রান করা থাকে, বারবার এটাকে আর রান করার দরকার না, জাস্ট ব্রাউজারে আপনার এখানে কন্ট্রোল কাজ কমপ্লিট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবেন, আপনার ফাইলটা সেভ হবে। এবং আপনি ব্রাউজারে আসবেন, এখানে এসে রিলোড দিবেন অথবা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে রিলোড দিবেন, তাহলেই কি আউটপুটটা চলে আসবে। একটু সবাই ক্লিয়ার? জি সেভ করলেন, জি ওপেন করলেন, হ্যাঁ দেখলেন, জি কোডিং করলেন, রাইট। কোডিং করার পরে আবার আপনি কন্ট্রোল এস চাপবেন, কোডিং করার পরে আবার কি করবেন, কন্ট্রোল এস চাপবেন। ওকে, এরপরে এটাকে আর ক্লিক করে রান করতে হবে না, কারণ হচ্ছে কি একটু আগে আমি এটা রান করছিলাম এবং এটাকে ক্লোজ আর করি নাই। এখন আমি যে নতুন কাজটা করলাম সেই কাজটা দেখার জন্য এখানে এসে জাস্ট কি রিলোড দিতে হবে, রিলোড দিলে এটা দেখা যাবে এই। ওকে, তো সবাই একটু আমি যেভাবে বললাম এইভাবে এবং যেভাবে কোড করলাম এভাবে একটু চেষ্টা করেন তো। পি এর মাঝখানে লেখাগুলো সেম টু সেম হতে হবে না, এখানে আপনি আপনার নাম লিখেন, হ্যাঁ আপনার বাসার অ্যাড্রেস লিখেন, কোনো সমস্যা নেই, বাট এই ফরম্যাটে কোডটা একটু করার চেষ্টা করেন। তো আমি সবার কোড দেখবো, প্লিজ একটু বুঝে বুঝে করেন, আমি যেভাবে করছিলাম এভাবে করেন। আর কেউ যদি ভুলে যান আবার একটু দেখেন, আমি আবার ওই ফরম্যাটে কোড করতেছি। প্রথমে কি করতে হবে, ওকে ফাইন, যারা করছে তো আলহামদুলিল্লাহ, যারা করেন না আমার কোডটা আবার দেখেন, আমি আবার কোড রিপিট করতেছি। প্রথমে আমাদেরকে অবশ্যই কি ডক টাইপ HTML লিখতে হবে, দেন HTML-টা শুরু করতে হবে এবং HTML কোড শেষ করতে হবে, এবং এই HTML শুরু শেষের মাঝখানে এসে এন্টার চাপতে হবে এবং অ্যারো আপ চিহ্ন দিয়ে আইকন দিয়ে হচ্ছে অ্যারো আপ কি দিয়ে উপরে উঠে একটা ট্যাব চাপতে হবে, তাহলে কার্সারটা ডান দিকে সরবে। এখানে আমরা হেড ট্যাগ শুরু করব, হেড ট্যাগ শেষ করব, এটা নিচে এন্টার চাপবো নিচে আসার জন্য, এরপরে বডি ট্যাগ শুরু করব, বডি ট্যাগ শেষ করব। এই হেডের মধ্যে আবার কিছু লিখলাম না, বডির মধ্যে আমরা চাচ্ছি লিখতে, এই জন্য বডির মাঝখানে এসে বডির শুরু আর শেষের মাঝখানে এসে এন্টার চাপবো। একটা এন্টার চাপলে কাজ হলে ভালো, না হলে দুটো এন্টার চাপতে হবে।
আবার আপ অ্যারো কি দিয়ে উপরে গেলাম, একটা ট্যাব চাপলাম, তাহলে ডান দিকে সরলাম। এরপরে আবার এখানে আপনি যা চাচ্ছে সেটা আপনি লিখবেন। আমি আবার লিখতেছি, মনে করেন H1 ট্যাগ লিখলাম, H1 ট্যাগ শেষ করলাম। ওকে, এবার মাঝখানে লিখতেছি কি হ্যালো ওয়ার্ল্ড। মাঝখানে লেখাটা কি, এটা হচ্ছে একটা কন্টেন্ট, এখানে যে কোনো কিছু লিখতে পারি, আমার নাম, আপনার নাম, এনিথিং। এবং লিখার পরে এটা কি এরকম কালার আছে, রেড কালার আছে। এখন আমি চাচ্ছি এটা আমি আউটপুট দেখবো। আউটপুট দেখতে হলে কিবোর্ড থেকে Ctrl+S চাপতে হবে। প্রথম অবস্থায় ফাইল লোকেশন সেট করে নাম দিলেই হয়ে যাবে। আর পরের অবস্থায় আপনি শুধুমাত্র হচ্ছে যে এটা রান করা থাকে ব্রাউজারে, জাস্ট ব্রাউজারে আসবেন এবং এখানে রিলোড চাপবেন, তাহলে আউটপুটটা দেখতে পাবেন। শেষ। ওকে, আমরা যেটা করছিলাম সেটা আউটপুট হচ্ছে এরকম। এখানে এই যে এই অংশটাকে কি বলে, ব্রাউজারের এই অংশটাকে কি বলে জানেন আপনারা? ব্রাউজারের এই অংশটাকে এটা হলো টাইটেল বার। ব্রাউজারের এই অংশটাকে হচ্ছে টাইটেল বার। দ্যাট মিনস হচ্ছে যে আপনি যে ওয়েব পেজে যান না কেন, সেই ওয়েব পেজের টাইটেলটা হচ্ছে যে আপনার এখানে দেখায়। এটা যে কোনো ব্রাউজারে গেলে আপনি পাবেন, মোবাইল ব্রাউজারে গেলেও এখানে কিন্তু টাইটেল বার একটা থাকে। হ্যাঁ, সেখানে আপনি বুঝলেন না বুঝলেন অটোমেটিক থাকে। আর এটা হচ্ছে অ্যাড্রেস বার। হ্যাঁ, এবং এটা অনেক আবার মজিলাতে গেলে এখানে আরেকটা বার পাবেন, সেটা হচ্ছে মেনু বার। সেটার মধ্যে এরকম কিছু অপশন টপশন থাকে, হোম, ফাইল টাইল থাকে। এবার এটা আবার কিন্তু ক্রোমের মধ্যে নাই। তো যা আছে যতটুকু সেটটুকু করতে বুঝি, এটা হচ্ছে কি টাইটেল বার, এটা হচ্ছে অ্যাড্রেস বার। এই টাইটেল বারে কি থাকে, ওয়েব পেজের টাইটেল থাকে। কি থাকে? ওয়েব পেজের টাইটেল থাকে। এই টাইটেলটা হচ্ছে নাম, ওয়েব পেজের নাম। মানে আমার আপনার যেরকম নাম আছে, ওয়েব পেজগুলোর কিন্তু এরকম একটা নাম থাকে, বা ওয়েবসাইটে একটা নাম থাকে। সেই নামটা কোথায় থাকে? টাইটেল বারে থাকে। দেখেন এখানে আছে কি ইন্ট্রোডাকশন টু HTML, এখানে আছে কি বেসিক ইন্ট্রো ডট HTML, এখানে আছে কি জিমেল। আর আমরা যদি অন্য কোনো পেজে যাই, তাহলে এখানে CSS টিউটোরিয়াল, মানে হচ্ছে পেজের সাথে সাথে কি হচ্ছে, টাইটেলটা চেঞ্জ হচ্ছে। আমরা একটু দেখি যে পেজের সাথে টাইটেলটা কীভাবে চেঞ্জ করা যায়, অথবা হচ্ছে পেজের টাইটেলটা কীভাবে দেওয়া যায়। যদি আপনি পেজের টাইটেল দেন তাহলে টাইটেল আসবে, আর যদি টাইটেল না দেন তাহলে পেজের নাম আসবে। যদি পেজের টাইটেল ইউজ করেন তাহলে কি আসবে? টাইটেল আসবে। আর যদি টাইটেল ইউজ না করেন কি আসবে? নাম আসবে। দেখেন এটার নাম হচ্ছে কি বেসিক ইন্ট্রো ডট HTML, আমাদের ফাইলের নাম কি দেখেন, বেসিক ইন্ট্রো ডট HTML। এখন মনে করেন যে আমি এটা খেয়াল করেন, এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি। বেসিক ইন্ট্রোর পরে আমি লিখে দিলাম হ্যালো। হ্যাঁ, এটা এখানে রিলোড দেন। এটা এখানে পাচ্ছি না, এটা রান করি। এই যে বেসিক ইন্ট্রো হ্যালো, এখন দেখেন বেসিক ইন্ট্রো হ্যালো, মানে ফাইলের নামটা শো করতেছে। ওকে, এরপরে আমি কি করলাম দেখেন, এটা খেয়াল করেন একটা। আচ্ছা, এখানে আরেকটা আমার একটা কোশ্চেন ছিল আমার কাছে, যে হচ্ছে যে আমি তো প্রথমবার এটা করলাম, করার পরে ক্লোজ টোজ করে দিলাম এগুলো সব, তাহলে নেক্সট টাইম আমি আবার কীভাবে কোড করতে পারি এটার মধ্যে? এটা একটা কোশ্চেন অনেকের কাছে। দেখেন আমি ব্রাউজার অফ করে দিলাম, সব আমার অফ। মনে করেন যে এই কোডটা নিয়ে আমি বাসায় চলে গেছি বা পিসি চেঞ্জ করলাম, তাহলে যে কোডটা একটু আগে করলাম সেই কোডে আবার কীভাবে কোড করতে পারি, বা যে সেই ফাইলে আবার কীভাবে কোড করতে পারি? খুবই সিম্পল প্রসেস। প্রথম আপনি যেভাবে কোড করবেন এভাবেই। মনে করেন যে প্রথমে আপনাকে যেতে হবে যে ফোল্ডারে আপনি কোডটা করছিলেন সেই ফোল্ডারে যেতে হবে। যে আমি কোন ফোল্ডারে কোড রাখছিলাম, ড্রাইভ থেকে 7-8 ফোল্ডার, দেন হচ্ছে কি 8 ফোল্ডার, দেন ওয়ার্ক প্লেস, দেন হচ্ছে ডে 4 এর মধ্যে আসলে আমার কি বেসিক ইন্ট্রো ডট HTML অথবা আমি যে ফাইলগুলোতে কাজ করতেছি সেগুলো আমি পেয়ে গেলাম। নেক্সট স্টেপ হচ্ছে এডিটর ওপেন করা। পরের স্টেপ কি? এডিটর ওপেন করা। এডিটর হচ্ছে আমাদের এখন কি আছে, নোটপ্যাড প্লাস প্লাস। আমার রিকোয়েস্ট হচ্ছে সবাই নোটপ্যাড প্লাস প্লাসে করবেন। আমি নোটপ্যাড প্লাসটা ওপেন করলাম। ওপেন করে মনে করেন যে এখানে কিছু নাই, একদম ফাঁকা। তাহলে এখন এই ফাইলটা এই এডিটরে কীভাবে আনতে পারবো? অনেকগুলো ওয়ে আছে, এগুলোর মধ্যে সহজ উপায় আমার কাছে যেটা মনে হয় আর কি, এই ফাইলটাকে কিবোর্ডের মাউসের হচ্ছে যে কি লেফট বাটন দিয়ে ধরেন, লেফট বাটন দিয়ে কি ক্লিক করে ধরেন, ধরে এনে হচ্ছে যে আপনার এডিটর ওপেন করা আছে, একটা আগে ওপেন করলাম আমার এডিটরটা, সেই এডিটরে হচ্ছে যে এটা নিয়ে রাখেন, এডিটরের আইকনের উপর রাখেন। এডিটরের আইকনের উপর রাখলে এডিটরটা এখানে কি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে যে ফাইলটা আপনার ধরা ছিল না মাউস পয়েন্টারে, এটার উপরে এনে ছাড়বেন, এর আগে ছাড়বেন না। আবার দেখাচ্ছি দেখেন, আপনি প্রথমে লোকেশনে আসবেন, দেন এডিটরটা কি করবেন, ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে এই যে ফাইলটা, এই ফাইলটা মাউসের লেফট বাটন দিয়ে ধরবেন, ধরে ছাড়বেন না, ধরে রাখবেন। ধরে হচ্ছে যে এডিটরের আইকনের উপরে আনবেন, আনলে দেখবেন এডিটরটা ওপেন হবে। এখনও কিন্তু ফাইলটা ছাড়বেন না। এই এডিটরের যে কোনো জায়গায় উপরে এসে যে কোনো জায়গায় এসে ছাড়বেন, তখনই দেখবেন যে কি ফাইলটা এখানে দেখা যাচ্ছে, মানে কোডগুলো এখানে দেখা যাচ্ছে। স্টেপটা ক্লিয়ার সবাই? এটা একটা সহজ উপায়, এই উপায়টা প্র্যাকটিস করেন। এই উপায়টাকে বলা হয় ড্রাগ অ্যান্ড ড্রপ। কি বলা হয়? ড্রাগ অ্যান্ড ড্রপ।
আচ্ছা, এখানে আরেকটা ইস্যু একটা বলে দিই। আমরা যারা হচ্ছে যে এখনো কখনো কোড করি নাই, বা হচ্ছে পিসিতে একদমই ফ্রেশ পিসি, তখন এখানে নামটা কি আছে দেখেন তো, বেসিক ইন্টো ডট এসটিএমএল না? অনেকের পিসিতে এরকম থাকবে, আপনাদের বাসার পিসিতে দেখবেন যে সবগুলো ম্যাক্সিমাম পিসিতে এরকম, শুধু বেসিক ইন্টো পরে ডট এসটিএমএল নাকি ডট এক্সওয়াইজেড নাকি ডট এবিসি, এটা দেখা যাচ্ছে না। এরকম যদি হয় আপনি কাজ করতে পারবেন না আলটিমেটলি। আমাদের অলওয়েজ এক্সটেনশন বা ফরম্যাটটা জানতে হবে কি আছে। যদি এরকম থাকে আপনারা যেটা করবেন, যদি উইন্ডোজ 10 হয়, ভিউতে যাবেন সুন্দর করে, ভিউতে যে এই যে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করে দিবেন। ফাইল নেম এক্সটেনশনে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে এখানে হচ্ছে যে কোনো ফাইলের ফরম্যাটটা দেখাবে। ক্লিয়ার সবাই? এই যে ডাউনলোডসে আসেন, ডাউনলোডসে এসে আমি এখান থেকে হচ্ছে যে এটা একটু সরাই দিলাম। আবার দেখেন তো হচ্ছে যে এখানে এগুলো কি ফরম্যাটের ফাইল, এটা বোঝা কিন্তু মুশকিল। যদি এখন আইকনগুলো ইয়ে হয়ে দেখেন, যদি আইকনগুলো সব যদি একরকম থাকতো তাহলে কিন্তু বোঝা যায় না। দেখেন এটার পরে এটা কী ধরনের ফাইল, এটা কী ধরনের ফাইল, এখন কিন্তু কি আর দেখা যাচ্ছে না। যদি হচ্ছে আপনি ভিউ থেকে যদি এটারে ওই ফাইল নেম এক্সটেনশনটা ক্লিক করে রাখেন, তাহলে সব ফাইল এটা কী ধরনের ফাইল সেটা আমরা ফরম্যাট বা এক্সটেনশন দেখে বুঝতে পারবো। ক্লিয়ার সবাই? ওকে, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে এটা হইলো নতুন করে আমরা এখানে এটা অ্যাড করলাম, দেখেন এটা চলে আসলো। আমরা বুঝলাম হচ্ছে এটা হচ্ছে HTML5 এর বেসিক স্ট্রাকচার, বিল্ডিং ব্লক, ইনিশিয়াল স্টেপ, ইনিশিয়াল স্ট্রাকচার। এখানে আর বডির কাজ আমরা বুঝলাম, বডিতে আমরা যা কিছু লিখবো সেগুলো হচ্ছে কি আউটপুটে আমাদের ব্রাউজারে শো করবে। আবার টাইটেল বারটা কোত্থেকে আসে? টাইটেল বারটা আসবে হচ্ছে হেড থেকে। টাইটেল বারটা কোত্থেকে আসবে? হেড থেকে। আমি শুরুর দিকে বলছিলাম যে হেডের কাজ কি। হেডের কাজ হচ্ছে আপনার একটা ওয়েব পেজের যত ধরনের ইনফরমেশন আছে, যেন ওয়েব পেজের নাম কি, এটার ওনার কে, এই ওয়েব পেজের সাথে কি কার সাথে রিলেশন আছে, কার সাথে রিলেশন নাই, ওই ওয়েব পেজ কী ধরনের কাজ করতে পারে, কাজ করতে পারে না, এই ধরনের যত ইনফরমেশন আছে সব কিছু থাকবে কিসের মধ্যে? হেডের মধ্যে। তাহলে ওয়েবসাইটের ইনফরমেশনের কিন্তু একটা কি, বা ওয়েবসাইটের নামে কিন্তু একটা ইনফরমেশন, সেটা থাকবে কোথায়? হেডের মধ্যে। এবার দেখেন তো ওয়েবসাইটের নামটা কোথায় শো করে? টাইটেল বারে শো করে। কোথায় শো করে? টাইটেল বারে শো করে। এই জন্য HTML কি করছে, একটা মিনিংফুল ট্যাগ নিয়ে আসছে, সেটার নাম হচ্ছে টাইটেল। সেটার নাম কি? টাইটেল। টাইটেলের মধ্যে যেটা আপনি লিখবেন, এবং টাইটেলটা যদি থাকে হচ্ছে যে কি HTML হেডের মধ্যে, টাইটেলটার মধ্যে আপনি যাই লিখেন না কেন, এবং টাইটেলটা যদি থাকে হচ্ছে HTML হেডের মধ্যে, এই টাইটেলের মধ্যে যা লিখে থাকবে সেটা ওয়েব পেজের টাইটেল হিসেবে কাউন্ট হবে। যদি টাইটেলটা থাকে কিসের মধ্যে? হেডের মধ্যে, এবং টাইটেলটার মধ্যে কিছু লেখা থাকে, তাহলে সেটা কি হবে? ওয়েব পেজের টাইটেল হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার সবাই? আবার দেখেন তো এই টাইটেলটা দেখে আমরা বুঝতে পারতেছি না এটা জিমেলের পেজ। এই টাইটেলটা দেখে বোঝা যাচ্ছে না এটার মধ্যে CSS টিউটোরিয়াল আছে। তাহলে বলেন তো এখানে কি ধরনের টাইটেল লেখা উচিত? এখানে কি ধরনের টাইটেল লেখা উচিত? মিনিংফুল টাইটেল লেখা উচিত না? যাতে হচ্ছে এটা দেখে যে কেউ বুঝতে পারে যে কি এই ওয়েব পেজটা কি ধরনের ওয়েব পেজ, বা এই ওয়েব পেজে কি ধরনের কাজ আছে। রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারি কি ওয়েব ডিজাইন ইন্ট্রো। তাহলে এটা দেখে বোঝা যাবে এখানে ওয়েব ডিজাইন ইন্ট্রো হচ্ছে, মানে যে কোনো কিছু লিখেন তবে সেটা যেন কি রিলেটেড হয় বা মিনিংফুল হয়, এটা দেখে যেন কি এক কথায় ইউজার বুঝতে পারে যে এটা কি ধরনের ওয়েব পেজ। ক্লিয়ার সবাই? দেখেন আমি হেডের মধ্যে একটা ট্যাগ দিলাম নাম হচ্ছে কি টাইটেল, শুরু করলাম শেষ করলাম, এটার ভিতরে একটা কন্টেন্ট লিখলাম, অবশ্যই মিনিংফুল কন্টেন্ট। এবং এই কন্টেন্টটা যদি এখন আমি ব্রাউজারে এসে আমার এই ফাইলটা লোড দিই, দেখেন এখানে বেসিক ইন্ট্রো আসছে কিন্তু ওইটা আসে নাই। এটার কি কারণ? দেখেন আমি কোড করছি কিন্তু কোডটা সেভ করি নাই। যতবারই আমরা নতুন কোড করব, যদি কোডের আউটপুট দেখতে চাই ততবারই আমাদের কি করতে হবে? সেভ করতে হবে। শর্টকাট ওয়ে কি? Ctrl+S, কিবোর্ড থেকে Ctrl+S। Ctrl+S চাপলাম, এই ফাইলটা একবার রান করা ছিল, দেখেন ব্রাউজারে আছে। যদি রান করা থাকে তাহলে আমাদের কি করতে হবে? রিলোড দিতে হবে। রিলোড, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে এটা কি নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আগের মতো আর কি এখানে ওই যে নাম ছিল একটা এই .html সহ, ওইটা আর আসতেছে না, এখন তো টাইটেলটা শো করবে। ক্লিয়ার সবাই? তাহলে একটু কাজ করে ফেলেন সবাই, সবাই টাইটেল অ্যাড করে দেন। ওকে, আমাদের এই বেসিক স্ট্রাকচার আমাদের প্রায় শেষ। আমরা বডি বুঝি, বডির মধ্যে আমাদের কি কন্টেন্ট বুঝি আমরা, দেন আমরা কি টাইটেল বুঝি, হেড বুঝি, পুরো HTML বুঝি, ডকটাইপ বুঝি। রাইট? এখানে মিসিং গেছে কি শুধুমাত্র একটা মেটা। মেটা এটা একটা কি ট্যাগ। দেখেন তো এই ট্যাগ আর এই ট্যাগের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন আপনারা? কি কি পার্থক্য আছে বলেন তো? আচ্ছা, এখানে হচ্ছে এন্ডিংটা নাই, এটা একটা। আর কোনো ইস্যু?
কোনো কন্টেন্ট নাই, রাইট, একটু জোরে বলবো, হ্যাঁ, কোনো কন্টেন্ট নাই। দুইটা ইস্যু পাইছি আমরা, একটা হচ্ছে এন্ডিং না, আরেকটা হচ্ছে কোনো কন্টেন্ট নাই। আর কোনো কিছু পাচ্ছেন? এখানে দেখেন অ্যাট্রিবিউট বলে আমরা আপনাকে বুঝি না, কিন্তু এখানে কিছু, এখানে টাইটেল, এই টাইটেলের পরে এখানে ভিতরে কিছু আছে নাই, কিন্তু এখানে দেখেন ম্যাটার পরে ভিতরে আরো কিছু লিখা আছে। হ্যাঁ, এগুলারে কি বলে সেটা আমরা পরে বুঝবো না। এখন আপাতত দেখি হচ্ছে যে পার্থক্য কি আছে, এন্ডিং নাই আর হচ্ছে ভিতরে কোনো কন্টেন্ট নাই। তাহলে যেসব ট্যাগের এন্ডিং নাই এবং ভিতরে কোনো কন্টেন্ট নাই এগুলারে কি বলে আমাদের শিখতে হবে একটা। দেখেন এই ট্যাগের কি এন্ডিং আছে, ভিতরে কি আছে, কন্টেন্ট আছে, এটা আমরা কি বলতেছি পুরোটাকে? এলিমেন্ট, শুধু এলিমেন্ট। কি বলে? এলিমেন্ট। এবার যেসব ট্যাগের এন্ডিং নাই এবং ভিতরে কোনো কন্টেন্টও নাই এগুলারে কি বলতে পারি? এই ধরনের ট্যাগকে বলা হয় এমটি এলিমেন্ট। কি বলা হয়? এমটি এলিমেন্ট। ওকে, অথবা সিঙ্গেল এলিমেন্ট বলতে পারে, এমটি এলিমেন্ট বা সিঙ্গেল এলিমেন্ট। দেখেন এই ট্যাগের হচ্ছে যে স্টার্টিং আছে, এন্ডিং আছে, ভিতরে কন্টেন্ট আছে, এটাকে বলা হয় শুধু এলিমেন্ট, আর কিচ্ছু না। এই এলিমেন্ট যদি আরেকটি এলিমেন্টের আন্ডারে থাকে তাহলে এটাকে বলা হয় চাইল্ড এলিমেন্ট বা নেস্টেড এলিমেন্ট, কিন্তু প্রথমে এটা শুধু এলিমেন্ট। আবার কিছু আপনি ট্যাগ পাবেন সেই ট্যাগের কি ক্লোজিং থাকবে না, শুধু স্টার্টিং থাকবে, এবং এই ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট থাকবে, যেমন এটা হচ্ছে কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এই ধরনের কোনো কন্টেন্ট থাকবে না, তখন এটাকে বলা হয় কি এমটি এলিমেন্ট বা সিঙ্গেল এলিমেন্ট। ওকে, এটা একটা এমটি এলিমেন্ট। আর এই এমটি এলিমেন্টের নাম কি? এমটি এলিমেন্টের নাম হচ্ছে কি মেটা। কি নাম? মেটা। ম্যাটার ভিতরে কিছু কথা আছে, যেমন হচ্ছে ক্যারেক্টার সেট ইকুয়াল ডাবল কোটেশন UTF-8, UTF-8, এটা এইভাবে লেখা যায়, আবার হচ্ছে যে এইভাবেও লিখে যায়, দুইটাই রাইট, কোনো প্রবলেম নেই। UTF-8 এই ম্যাটার ট্যাগের কাজ কি? ম্যাটার ট্যাগের কাজ হচ্ছে যে ইনফরমেশন ক্যারি করা। প্রথমে বুঝতে হচ্ছে ম্যাটার ট্যাগের কাজ কি। ম্যাটার ট্যাগ আরও অনেক পাবেন। ম্যাটার ট্যাগের কাজ হচ্ছে যে ইনফরমেশন ক্যারি করা। কি করা? ইনফরমেশন ক্যারি করা। ওকে, এখন এখানে যে ম্যাটার ট্যাগটা আছে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করা। ওকে, আপনার অ্যাপ্লিকেশনে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করানোর কাজ হচ্ছে কার? ক্যারেক্টার সেট UTF-8 এর। আপনার অ্যাপ্লিকেশনের ল্যাঙ্গুয়েজ, এখন মনে করেন যে আমরা বাংলা জানি, ইংলিশ জানি, দুনিয়াতে আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। আর ওয়েব পেজের ল্যাঙ্গুয়েজ কিন্তু হলো যে কি লিখে দিতে হয়, এমন গায়েবিতে কোনো সিস্টেম নেই, না লিখলে আসবে এর মধ্যে কোনো উপায় নেই। আপনি ওয়েব পেজে লিখবেন, লিখলে সেটা কি এখানে গ্রাফিক্যাল ইন্টারফেসে দেখা যাবে, রাইট? এখন মনে করেন যে এমন একটা সময় ছিল যখন হচ্ছে যে আমরা এখানে বাংলা লিখতাম। আচ্ছা, একটা সময় ছিল হচ্ছে যখন এখানে আমরা লিখতাম, কিন্তু লিখার পরে মনে করেন বাংলা লিখতেছি, হ্যাঁ, আমাদের বাংলা নিউজ পেপার আছে না, অনেক ব্লগ সাইট আছে, নিউজ পেপার আছে, এখানে অনেক বাংলা লেখা লিখে আছে। একটা সময় এখানে বাংলা লিখলেও আপনার হচ্ছে ব্রাউজারে সাপোর্ট করতো না বাংলা, হ্যাঁ, তো তখন কি করা লাগতো, এটার ব্রাউজারকে সাপোর্ট করাই যেত ল্যাঙ্গুয়েজগুলো। এই সাপোর্ট করানোর জন্য এখানে UTF-8টা নিয়ে আসতে হয় আর কি। মনে করেন দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজের যে একটা লিখিত রূপ আছে, সব ল্যাঙ্গুয়েজের কিন্তু ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজের লিখিত রূপ আছে, এখন সব লিখিত রূপ যদি এই ব্রাউজারে সাপোর্ট করবে কিনা এটার আসলে কোনো গ্যারান্টি নেই। দিন দিন এগুলো আপডেট হচ্ছে, কিন্তু তারপরেও এখন দুনিয়ার যত ল্যাঙ্গুয়েজ আছে এটার লিখিত রূপ আছে, সেটা এটা সাপোর্ট করবে কি করবে না এটার রিস্ক নেওয়া যাবে না। এই জন্য আমাদেরকে একটা কোড লিখতে হবে, সেটার নাম হচ্ছে কি মেটা ক্যারেক্টার সেট UTF-8। এটার কাজ হচ্ছে যে আপনি এখানে যে লেখাগুলো লিখবেন না, এই লেখাটাকে ইউনিকোডে কনভার্ট করবে। কিসে কনভার্ট করবে? ইউনিকোড। ইউনিকোড হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে যদি আপনি লিখেন তাহলে ব্রাউজারে আপনার লেখাটা সাপোর্ট করবে, এটা যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন। সে ব্রাউজারের কাছে ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু এগুলো ম্যাটার করে না। ব্রাউজারের চেনে হচ্ছে যে আইকন, চিহ্ন চেনে, সে হচ্ছে ইউনিকোড চেনে। ব্রাউজারগুলো ইউনিকোডে সাপোর্ট করে, ইউনিকোডে কোনো টেক্সট যদি লিখেন সেটা সাপোর্ট করে। আমরা এখানে যদি কিছু লিখি, আর এখানে যদি থাকে হচ্ছে কি ক্যারেক্টার সেট এভাবে মেটা সি, এটার ক্লোজিং থাকবে এভাবে, হ্যাঁ, ক্যারেক্টার সেট ইকুয়াল টু UTF-8 এভাবে যদি থাকে, এখানে আপনি যা লিখেন না কেন এটাকে হচ্ছে যে সে কি করবে, ইউনিকোডে কনভার্ট করবে। আচ্ছা আমি শেষ করি, তারপর শুনেন। CHAR অ্যাসেটিক ক্যারেক্টার সেট এভাবে লিখবেন, এভাবে লিখলে করে এখানে যা লেখা থাক না কেন সেটা সে করবে ইউনিকোডে কনভার্ট করবে। ইউনিকোডে কনভার্ট করে ব্রাউজারে ইউনিকোড সাপোর্ট করাবে। কি সাপোর্ট করাবে? ইউনিকোড সাপোর্ট করাবে। আবার আপনি এখানে বাংলা লিখলেন না, ইংলিশে লিখলেন না, কোনো আইকন দিলেন, এটা ম্যাটার করে না। যাই লিখবেন না কেন সেটাই ব্রাউজারে কি যেভাবে লিখবেন ওইভাবেই সাপোর্ট করবে। ক্লিয়ার সবাই? এর সাপোর্ট করানোর জন্য আমাদের ইউজ করতে হবে কি মেটা ক্যারেক্টার সেট UTF-8। আর এটা হচ্ছে এইভাবে একটা ক্লোজিং দিবেন, যেগুলো আপনার এমটি এলিমেন্ট থাকবে বা সিঙ্গেল এলিমেন্ট থাকবে সেগুলোর লাস্টে দিয়ে আপনার এইভাবে একটা কি স্ল্যাশ দিয়ে দিবেন।
ওকে, এটা স্ট্যান্ডার্ড ডেটা। এটা কেন স্লাইডস দিবেন কেন স্লাইডস দিবেন না, এটার এই প্যাচ গোছে আমরা পরে যাবো, আরও কিছুদিন পরে। আগে আবার টেবিল লিখেন, যদি সিঙ্গেল এলিমেন্ট থাকে তাহলে কি করবেন, শেষের দিকে এসে একটা কি করবেন, স্ল্যাশ দিয়ে দিবেন। ক্লিয়ার সবাই, নাকি বুঝেন নাই? আচ্ছা, আর ক্যারেক্টার সেট ইউটিএফ8 এটা কেন আশা করি বুঝে গেছেন। এটা ইউজ করলে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। ল্যাঙ্গুয়েজ মিনস মানে যে কোনো কিছু, আপনার ল্যাঙ্গুয়েজ হতে পারে, ভাষা হতে পারে, বা কোনো আইকন হতে পারে, যেটাই আপনি লেখেন না কেন সেটা ইউনিকোডে কনভার্ট হয়ে ব্রাউজারে সাপোর্ট করবে। ওকে, টাইটেলের আগে দিতে পারেন, পরে দিলেও প্রবলেম নেই, বাট থাকতে হবে হেডের মধ্যে। তাহলে এখন যদি আপনারা যদি কেউ জিজ্ঞেস করি ইউটিএফ8টা কি বলবেন? ইউটিএফ8 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ইউটিএফ8 কি একটা স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে হ্যাঁ আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলোকে ইউনিকোডে কনভার্ট করে ব্রাউজারে সাপোর্ট করা। ওকে, ঠিক আছে। তাহলে এতটুকু যদি বুঝেন তাহলে হচ্ছে HTML5 এর স্ট্রাকচার, বিল্ডিং ব্লক বা বেসিক স্ট্রাকচার, ইনিশিয়াল স্ট্রাকচার যাই বলেন না কেন, এটা কি আমাদের ডান। দেখেন এই অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো ট্যাগ আমাদের হয়ে গেছে। হ্যালো বল, হ্যালোর উপর আমরা একটা ট্যাগ শিখছিলাম, সেটা হচ্ছে কি পি। ওকে, এখানে কিছু লিখেন। শুধু আমি বাংলা কিন্তু একবারে বলে নাই, আমি বলছি যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করানোর জন্য। ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ক্যারেক্টার বা আইকন যাই দেন সেটাই সাপোর্ট করবে। হ্যাঁ, এখানে বাংলা বলে নেই, এই কারণে বাংলা বললে অনেকের এরকম একটা ধারণা হয়ে যায় যে আমি এখানে ইংলিশ লিখলাম, এখানে ইউটিউব8 লেখা আছে, এটা কনভার্ট হয়ে এখানে কি বাংলায় শো করবে, এই জন্য বাংলা বলা যাবে না। না, স্পেস দিলেও পারে, না দিলেও প্রবলেম নেই, না দেটাই বেটার, দিয়ে না এভাবে লিখুন। আপনি যদি কোথায় না না ম্যাটার আর ক্যারেক্টার সেটের মাঝখানে এখানে একটা স্পেস এখানে আছে, এখানে একটা স্পেস আছে। ওকে, তাহলে ইউটিউব8টা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড, এটা ইউনিকোড স্ট্যান্ডার্ড। সেটা কি করে, আমার ওয়েব পেজে যে ল্যাঙ্গুয়েজে থাকুক না কেন বা কোনো সিম্বল থাকুক না কেন অথবা যে কোনো টেক্সট থাকুক না কেন, সেটা ইউনিকোডে কনভার্ট করে ব্রাউজারে সাপোর্ট করাবে। তাহলে আমি এখানে কিছু নতুন করে আরো কিছু লিখলাম, এবং লেখার পরে এটা দেখেন রেড আছে, আমি কন্ট্রোল S চাপলাম, রেড কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ফাইল লোড আছে, এখন আমি এখানে রিলোড দিলাম, দেখেন নতুন কোডটা কি আউটপুটে চলে আসছে। ক্লিয়ার সবাই? আশা করি এই সিম্পল ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন। এগুলো আসলে সিম্পল, আবার সিম্পলও না, যদি আপনি ভুলে যান তাহলে কঠিন ব্যাপার এটা। ওকে, বাসা গিয়ে এগুলো ভালো করে কয়েকবার করে প্র্যাকটিস করবেন, এগুলো খুব ইজি, কিন্তু ভুলে গেলে কিন্তু বিপদ আছে। জি, ওকে। এখানে বডির মধ্যে আমরা দুই ধরনের ট্যাগ ইউজ করলাম। একটাকে বলতেছি আমি কি পি ট্যাগ, দ্যাট মিনস হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগ। কি ট্যাগ? প্যারাগ্রাফ। আপনার যেখানে হচ্ছে যে কি এই ধরনের আর্টিকেল দরকার হবে, তখনই আপনি চাইলে কি পি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমার এই পেজটা একটু দেখেন তো, এখানে অনেক ছোট টেক্সট আছে, এটা একটা ছোট টেক্সট, এটা একটা ছোট টেক্সট। এই ছোট টেক্সটগুলোর সাথে আরেকটা টেক্সট আছে কি একটু বড় টেক্সট। এইগুলো নর্মালি আমরা কি বলি এই ধরনের বড় টেক্সটকে? হেডিং বলতে, অথবা অনেক সময় টাইটেলও বলি, রাইট? কিন্তু ওয়েবের ভাষায় এগুলো হচ্ছে হেডিং। ওয়েবের ভাষায় এগুলো কি হেডিং, সবগুলাই হেডিং। তাহলে আমরা হচ্ছে দুটো জিনিস পাই একটা আর্টিকেলের মধ্যে, একটা হচ্ছে কি আপনার নর্মালি কন্টেন্ট, একটা হচ্ছে হেডিং। নর্মাল কন্টেন্ট যেটা আছে বা আর্টিকেল যেটা আছে, এটার জন্য আমরা ইউজ করতে পারি অলওয়েজ পি ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। আর হেডিংগুলোর জন্য আমরা ইউজ করতে পারি হেডিং ট্যাগ। কি ইউজ করতে পারি? হেডিং ট্যাগ। আর হেডিং কিন্তু সবগুলা একরকম না। হেডিংয়ের হচ্ছে যে আপনার থাকে কি বলে এটারে প্রায়োরিটি থাকে, বা হচ্ছে ইম্পর্টেন্স কম বেশি থাকে। যেমন দেখেন এই ফুল পেজের হচ্ছে হেডিং কি সিএসএস টিউটোরিয়াল। এবার দেখেন তো এখানে যখন আসতেছে এই এরিয়াটা টাইটেল হচ্ছে কি এক্সাম্পল ইন ইচ চ্যাপ্টার। এবার এখানে একটু নিচে আসেন, এটার পুরাটা টাইটেল হচ্ছে যে কি এটা অ্যাডটুকে, এখানে আসলে টাইটেল কি এটা। তাহলে দেখেন তো টাইটেলের বা হেডিংয়ের একটা কি প্রায়োরিটি কম বেশি আছে না? এটা দিয়ে ফুল পেজ কভার করতে, তার মানে এটা প্রায়োরিটি বেশি, এটা গুরুত্ব বেশি। এবার এখানে আসেন, এটার গুরুত্ব শুধু কি অ্যাডটুকের মধ্যে শেষ। এই টাইটেলটা কিন্তু বা হেডিংটা কিন্তু এখানে আর কাজ করতেছে না। ওকে, এই হেডিংটা কিন্তু এটার পর আর কাজ করতেছে না। তার মানে হচ্ছে কি হেডিংগুলো ইউজ করার কিছু টেকনিক আছে। আপনারা বুঝতে হবে যে হচ্ছে যে কোন হেডিংটার গুরুত্ব বেশি, কোন হেডিংটার গুরুত্ব কম। এই গুরুত্ব কম বেশি হিসাব করে হেডিং ট্যাগের কিছু ধরন আছে। আমরা একটু হেডিং ট্যাগের ধরনগুলো দেখলে অথবা হেডিং ট্যাগগুলো কি কি দেখলে এটা বুঝতে পারবো। চল আমরা একটা দেখি একটু হেডিং ট্যাগগুলো। এখানে কোথায় যেন থাকে তো
স্টিল ভিতরে আছে। ও আচ্ছা আচ্ছা, সরি। এই যে হেডিং, এই আবার একটা আমরা এখানে আসি, এই হেডিং, হেডিং ট্যাগের একটা সিরিজ আছে H1 থেকে S6। H1 এটা হেডিং ট্যাগ, S2 হেডিং ট্যাগ, S3, S4, S5, S6 এগুলো সবই হেডিং ট্যাগ। কিন্তু ওই যে বললাম হেডিং ট্যাগের প্রায়োরিটি অথবা হচ্ছে কিছু কোন হেডিংয়ের গুরুত্ব বেশি, কোন হেডিংয়ের গুরুত্ব কম, এটার এই গুরুত্বের অনুসারে বা প্রায়োরিটির অনুসারে আমরা H1 থেকে S6টা ইউজ করব। S1 যেহেতু সবার উপর আছে, তার মানে কি H1 এর গুরুত্ব সবচেয়ে বেশি, S2 এর গুরুত্ব আর একটু কম, S3 এর আর একটু কম, মানে তুলনামূলকভাবে কম আর কি, একটা থেকে একটা। এবং একটা সময় যে হচ্ছে কি S6। ওকে, এগুলো যেভাবে হচ্ছে কি একটার পর একটা গুরুত্ব যেভাবে কমতেছে বা প্রায়োরিটি যেভাবে কমতেছে, একইভাবে এগুলোর সাইজও কি ছোট হচ্ছে। যদি আপনি H1 দেন তাহলে এরকম বড় আসবে, আর S2 তুলনামূলক আর একটু ছোট, আর একটু ছোট, আর একটু ছোট, আর একটু ছোট, একদম ছোট। এখন যদি মনে করেন করানো হচ্ছে, তাহলে আপনার একটা পেজের যদি মেন হেডিং থাকে তাহলে সেটা কি হবে H1। আবার যদি একটা সাব হেডিং থাকে তাহলে S2। আবার মানে ওই সাব হেডিং এর মধ্যে আরো কোনো হেডিং আছে তাহলে S3। এটার মধ্যে আরো কোনো হেডিং আছে তাহলে S4। এভাবে করে প্রায়োরিটি কি ধীরে ধীরে কম থাকবে। প্রায়োরিটি কমার সাথে সাথে কি হবে, হেডিং এর সাইজও কি হবে, ছোট হবে। আবার একটা জিনিস আপনারা দেখেন তো, এই একটা পেজে মেন হেডিং কয়টা থাকতে পারে? একটা সিঙ্গেল পেজে মেন হেডিং কয়টা থাকতে পারে? একটা। তার মানে হচ্ছে যে আপনি H1 ইউজ করতে পারবেন শুধুমাত্র একবার। একটা পেজে H1 ইউজ করা যাবে কয়বার? একবার। এরকম হচ্ছে প্রফেশনাল, এরকম কোথাও দেখবেন না মেন হেডিং দুইবার আছে, এরকম কোথাও দেখবেন প্রফেশনালে কোথাও এরকম করে না। এটা আপনি বইতেও যান, যদি আপনি একটা গল্প পড়েন, গল্প টাইটেল কিন্তু একবারে থাকে শুধু উপরে, এরপরে টাইটেল আর থাকে না, ডিটেলস থাকে শুধুমাত্র। ওকে, বা অন্যান্য ছোট ছোট সাব হেডিং থাকতে পারে। যেহেতু মেন হেডিং প্রফেশনাল লাইফে আমাদের রিয়েল লাইফে একবারই থাকে, এই জন্য আমাদের ওয়েব পেজের ক্ষেত্রে মেন হেডিং শুধু আপনি একবার ইউজ করতে পারবেন। দ্যাট মিনস H1 একটা পেজে আপনি একবার ইউজ করতে পারেন, কিন্তু সাব হেডিং একাধিক থাকতে পারে। সাব হেডিংয়ের মধ্যে যদি আরও সাব হেডিং থাকে, সেগুলো আপনি কি চাইলে একাধিকবার ইউজ করতে পারেন। যেমন এখানে দেখেন, এটা একটা সাব হেডিং, এটা একটা সাব হেডিং, এগুলো কিন্তু একাধিকবার ইউজ করা যাচ্ছে। ওকে, তাহলে আমরা চাইলে কি S2 এ থেকে S6 যেগুলো আছে এগুলো একাধিকবার ইউজ করতে পারবো একটা পেজে, কিন্তু H1 একবারই। ক্লিয়ার সবাই? এই ট্যাগগুলো দেখতে কিরকম, আবার একটা দেখাই। H1 এই যে এরকম, সবাই লিখতে পারবেন না এগুলো? এখন এগুলো সবগুলো ট্যাগেরই শুরু আছে এবং শেষ আছে। জি, হ্যাঁ, না, যদি হচ্ছে যে আপনার হেডিং আর বোল্ড টেক্সট দুইটা কিন্তু দুই জিনিস, রাইট? এটা তো আমরা বুঝি, হেডিং এক জিনিস, হেডিং হচ্ছে টাইটেল, আর বোল্ড টেক্সট জাস্ট বোল্ড টেক্সট, আর কিছু না। এখন দেখেন এখানে একটু খেয়াল করেন, এই যে এটা পুরোটা টেক্সট, রাইট? এই টেক্সটের মধ্যে নোটটা একটু মোটা করে আছে, এই মোটা আছে দেখে এটা কি হেডিং হয়ে গেছে? এটা কিন্তু হেডিং না, এটা বোল্ড করছে জাস্ট। যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আমরা ইউজ করছি অনেকে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এগুলোর মধ্যে অনেক সময় টেক্সট মোটা করি না আমরা। টেক্সট মোটা আর হেডিং কিন্তু কমপ্লিটলি দুইটা দুই জিনিস। হ্যাঁ, যখন আপনার হেডিং দরকার হবে তখনই আপনি হেডিং ট্যাগগুলো ইউজ করবেন, মোটা দরকার হলেই হেডিং ট্যাগ ইউজ করা যাবে না। মোটা করার আরও অনেক ওয়ে আছে, সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে। ওকে, আশা করি আপনি ক্লিয়ার। জি, কোনটা কোনটা? ইউটিউবে এটার এখন আপাতত এক্সাম্পল তো তেমন একটা সুযোগ নাই, কারণ হচ্ছে যে এই ব্রাউজারগুলো এখন বাংলা সাপোর্ট করে, সব ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে ফেলে। যদি হচ্ছে যে আরও আপনি 5 বছর আগে আসতেন তাহলে কিছু একটা দেখাতে পারতাম। ঠিক আছে, আগে হচ্ছে যে এরকম বাংলা লিখলে সাপোর্ট করতো না, তখন এখানে ইউটিউবে লিখে লাগতো, ইউটিউবে লিখলে তারপর সাপোর্ট করতো। এবং আপনাদের এরকম কেউ পাইছেন কিনা আপনারা একটু দেখতে পারেন, যে নিউজ পেপারগুলো আগে যে প্রথম আলো বা অন্য নিউজ পেপার যদি পিসিতে আমরা পড়তাম, সরাসরি কিন্তু সাপোর্ট করতো না, এখান থেকে ফন্টন নামায় সেটিং দিয়ে তারপর সেট আপ করা লাগতো। এরকম কেউ পাইছেন কিনা কে জানে? হ্যাঁ, 4 কোণা হয়ে যেত, ওইরকম হয়ে যেত, তখন এখানে ফন্টন ডাউনলোড করে সেট আপ করে তারপর দেখা লাগতো। ওই কাজটা যাতে না করা লাগতো এখানে, এই জন্য এখানে ইউটিউবেরটা লেখা লাগতো, কিন্তু এখন এগুলো অটোমেটিকলি সাপোর্ট করে। তারপরও এটা দেওয়া বেটার, কারণ আপনি জানেন না আসলে দুনিয়ার কত এরকম লিখার মধ্যে ল্যাঙ্গুয়েজ আছে, আর সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে কিনা একটা বিষয় আছে এখানে, এই জন্য রিস্ক নেওয়া যাবে না, এটা ইউজ করে দিতে হবে। আর এটা শুধু ল্যাঙ্গুয়েজ বলছেন, মানে যে কোনো এখানে আপনার সিম্বল বলেন যাই বলেন না কেন, সব কিছু যদি এটা টেক্সট আকারে হয়, সেটা সাপোর্ট করার জন্য এটা মাস্ট বি লাগবে। একটা ভালো একটা কোশ্চেন আসছে, যে হচ্ছে আমাদের হেডিং H1, S2, S3 গুলো আছে, এগুলা কি চাইলে আমরা কি বটের মধ্যে যেমন ইউজ করতে পারতেছি, একইভাবে কি হেডের মধ্যে ইউজ করা পসিবল কিনা?
এগুলো হেডের মধ্যে ইউজ করা যাবে না। হেডের মধ্যে যেটা আমরা এখানে দুটা লাইন লিখছি, হ্যাঁ, এই দুটা লাইন কি আমার এখানে আউটপুট আসতেছে? হেডের মধ্যে যা লিখবেন সেটা শুধু আউটপুটে শুধু টাইটেলটা আসবে, আর কিছু আউটপুটে আসবে না। এখানে যদি এখানে যা আছে এগুলো সবই আপনি লেখেন, হেডের মধ্যে লিখে দেন, যদিও লেখা দেন, আমি দেখাচ্ছি, লিখে দেন এরকম আরও দুনিয়ার অনেক কিছু লিখেন না কেন, এগুলো আউটপুটে আসবে না। এখানে এখানে চলে আসতেছে, কিন্তু এটা আসার কথা কোথায়? হেডের মধ্যে, কিন্তু হেডের মধ্যে এগুলো কাজ করতেছে না। হেডের মধ্যে কী ধরনের ইনফরমেশন যাবে? আপনার ওয়েবসাইটের হচ্ছে কি নাম, ঠিকানা, তারপর হচ্ছে এটা কে তৈরি করছে, কেন তৈরি করছে, ওয়েবসাইটে কি পাওয়া যাবে, এই ধরনের ইনফরমেশনগুলো হচ্ছে যে কি হেডের মধ্যে থাকবে, যেগুলো হচ্ছে যে কি আপনার এই বডিতে শো করবে না। বডিতে যেগুলো শো করবে সেগুলো থাকবে হচ্ছে বডির মধ্যে। তার মানে হচ্ছে যে H1P বা অন্যান্য আরও যেসব ট্যাগ যেগুলো বডিতে ইউজ করার জন্য আমরা কি লিখবো, সেগুলো কখনোই হেডের মধ্যে লেখা যাবে না। কোথায় আসছে? এই হেডের মধ্যে লিখছেন? এখানে শো করছে? এখানে এই হেডের মধ্যে এখানে টাইটেলে আপনি বুঝেন জিনিসটা, টাইটেল বারে শো করছে নাকি এখানে শো করছে? টাইটেল বারে শো করছে, আপনি যেটা লিখছেন সেটা টাইটেল বারে শো করছে কিনা এটা বলেন। হ্যাঁ, কিন্তু আপনি H1 লিখছেন না, H1টা কি টাইটেল বারে আসছে? তো ওইটাই তো বলতেছি, তো টাইটেল বারে না আসলে আপনি হেডের মধ্যে লিখছেন কেন তাহলে? হেডের মধ্যে এইগুলো লেখা যাবে, এগুলো লেখা যাবে না। আমাদের হচ্ছে H1P বা অন্যান্য আরো যেসব ট্যাগ লিখবো এগুলো হচ্ছে বডির জন্য, এগুলো ওই এটা প্রথমে বলছিলাম যে HTML খুব ভালো এই জন্য শো করে দেয়, কিন্তু শো করলে কাজ করা যাবে না। ঠিক আছে, তোমাদের কোশ্চেন ঠিক আছে, কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করবো না আর কি, ওইরকম কাজ করবো না। ঠিক আছে, আপনার হেডের মধ্যে যারা হচ্ছে যে H1P লিখছেন এগুলো বা এগুলো কেটে দেন, হেডের মধ্যে এগুলো লিখবেন না, না কাজ করবে না, এটা এটা প্রফেশনাল ওয়ে হলো না এটা। সবাই ক্লিয়ার এটা? ওকে, অনেকে মনে হয় হেডের মধ্যে লিখছেন, এটা বাদ দেন, এগুলো কাটেন। হেডের মধ্যে ম্যাটা টাইটেল ছাড়া আবার আর কিছু লিখবেন না। একটু জিনিসটা একটু বুঝেন আপনারা, একটু জিনিস আমরা ওয়েব পেজে যা কিছু দেখি এগুলো কোথায় থাকে দেখেন তো। এটার আমরা নর্মালি কি বলতেছি, এরিয়াটারে বডি বলতেছি না? বডিতে এই কন্টেন্টগুলো আনার জন্য আমরা অনেক ট্যাগ লিখি, এই ট্যাগগুলো শুধুমাত্র কি বডিতে কন্টেন্ট আনার জন্য লিখতে হয়, বডিতে স্ট্রাকচার আনার জন্য লিখতে হয়। আর এই ট্যাগগুলো সবসময় থাকবে কি HTML-এরও বডি ট্যাগের ভিতরে, এগুলো কখনোই হেড ট্যাগের ভিতরে যাবে না। ওকে, যেসব ট্যাগ আপনার কন্টেন্টের জন্য বা স্ট্রাকচারের জন্য ইউজ করতে হবে সেগুলো সব থাকবে কিসের মধ্যে? বডি ট্যাগের ভিতরে, এগুলো কখনোই আপনার হেড ট্যাগের ভিতরে যাবে না। কথা ক্লিয়ার? প্রায়োরিটিটা একটু বুঝেন, দেখেন এখন মনে করেন হচ্ছে যে H1 শুধু একবারই আছে, হ্যাঁ, এবার হচ্ছে দেখেন এটা একটা সেকশন, এটা একটা সেকশন, হ্যাঁ, এই সেকশনগুলোর একটা করে টাইটেল আছে। দেখেন এই সেকশনের একটা টাইটেল আছে, কি টাইটেল? HTML হেডিং। তাহলে দেখেন তো এটা হচ্ছে, এটা একটা ছোট না, তার মানে এটা হচ্ছে একটা সাব হেডিং, এটা হচ্ছে কি মেন হেডিং। ওকে, আবার এই এরিয়াতে আসেন, এই এরিয়াতে দুইটা হেডিং আছে, দেখা যায়, বোঝা যায়, এটা একটা হেডিং, এটা একটা হেডিং। এই যদি আমি শুধু এই এরিয়াটা ধরি, মনে করেন আর কিছু না, শুধুমাত্র এই এরিয়াটা আছে, তাহলে এটা হচ্ছে মেন হেডিং, এটা হচ্ছে কি সাব হেডিং। তাহলে এটা যদি S2 হয় তাহলে এটা দুইটাই কোনো সমান না, এটা মেন হেডিং, এটা সাব হেডিং, তাহলে S2 এর পর আপনি কি ইউজ করতে পারেন? S3। এইভাবে প্যারাডোগুলো আপনারা কি দেখতে হবে। আবার এখানে আসেন, এখানে কয়টা হেডিং আছে? একটাই, তাহলে এটা আপনি দিতে পারেন কি S2 শেষ। এখানে আসেন, এখানে দুইটা হেডিং, এটা একটা হেডিং, এটা একটা হেডিং, তো এটা যদি আমার S2 হয় তাহলে এটা দুইটাই কি প্রায়োরিটি সেম না আপনার কাছে? এটা হচ্ছে পুরা এরিয়ার টাইটেল, আর এটা হচ্ছে শুধুমাত্র কি এরিয়ার টাইটেল, তাহলে এটা হচ্ছে কি সাব হেডিং, তাহলে এটা S3 বা অন্য কোনো একটা দিতে পারেন। এই আর কি বললেন? এগুলো টেক্সট, টেক্সট জাস্ট কন্টেন্ট টেক্সট, হ্যাঁ, এগুলো যদি আমরা P ইউজ করতে পারি। তাহলে হেডিং এর ঝামেলা আশা করি ক্লিয়ার নাকি? স্যার এখানে যে পুরোটাই তো পেজের কিন্তু দেখা যায় প্রথম হেডিং এর পরে বাকি অনেকগুলো হেডিং আছে একই সমান। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য তাহলে স্টোরি দেখেন, এখানে দেখেন আপনার এটা মেন হেডিং হলে, আবার এখানে একটা হেডিং আছে, এটা হচ্ছে এই এরিয়ার টাইটেল, এটা আসেন এটা হচ্ছে এই এরিয়ার টাইটেল, এটা দেখেন এটা হচ্ছে এই এরিয়া বা এই সেকশনের টাইটেল, তাহলে এই প্রতিটা সেকশনের টাইটেল কিন্তু একই রকম প্রায়োরিটি পায়, তাই না?
প্রতিটা এরিয়ার টাইটেল কিন্তু একরকম প্রায়োরিটি, তাহলে প্রতিটা এরিয়ার টাইটেলের জন্য আপনি একটা ট্যাগই রাখেন S2। এবার এই প্রতিটা এরিয়ার মধ্যে যদি আরও সাব টাইটেল থাকে তাহলে সেগুলো নিশ্চয়ই কি একটু কি কম প্রায়োরিটি পাবে, তাহলে এখানে S3 দেন। তাহলে স্যার আমি তো এখানে এইচপি একাধিকবার ইউজ করছি। হ্যাঁ ওইটা তো বললাম S3 একাধিক ইউজ তো ওটাতে প্রবলেম নাই, শুধু H1 একাধিক ইউজ করা যাবে না। ওকে, তাহলে আশা করি একটু ক্লিয়ার আপনারা। এপি ট্যাগ বুঝলাম, শেষ। আবার এখানে একটা জিনিস দেখি আমরা, চলেন প্রথম আলাদা যাই। একটু এদিকে দেখেন আগে সবাই, হ্যাঁ আমি এটা কেটে দিচ্ছি আপাতত, কোনো একটা নিউজে যাই। আচ্ছা এখানে দেখেন তো, এটা একটা কি প্যারাগ্রাফ আর্টিকেল, এটা একটা আর্টিকেল বা আরেকটা প্যারা, এটা আরেকটা প্যারা, রাইট? এটা আলাদা আলাদা প্যারাগুলো যে আলাদা আলাদা, এটা বুঝতে কীভাবে আমরা, এই যে গ্যাপের জন্য, রাইট? এখানে এই গ্যাপ দিয়ে নতুন একটা লাইন এখানে শুরু হলো, আবার এখানে গ্যাপ দিয়ে আবার নতুন একটা লাইন শুরু হলো, রাইট? এবার মনে করেন যে এভাবে যদি আমরা লিখতে চাই আমাদের ওয়েবসাইটে আমরা এভাবে লিখবো, তাহলে এটা কীভাবে পসিবল? চলো আমরা এটা একটু কপি করি একটু, জিনিসগুলো বুঝে একটু প্লিজ সবাই একটা খেয়াল করেন স্ক্রিনের দিকে, কেউ ঘুমায়েন না, একটু খেয়াল করেন এদিকে। ওকে, নেক্সট এলিমেন্ট যেভাবে লিখি ওইভাবে নিয়ে আসলাম এটারে, মাঝখানে মাউস পয়েন্টারটা আছে। এখন আমি হচ্ছে যে টেক্সটটা কপি করে আনছিলাম এগুলো পেস্ট করে দিলাম, তো সব টেক্সট চলে আসছে। হ্যাঁ এইভাবে যদি টেক্সটে এলোমেলো থাকে একটু ওই যে ট্যাব দিয়ে ঠিক করে দিন, এগুলা ট্যাব চেপে ঠিক করে দিন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার দেখেন তো একটা পি শুরু করলাম শেষ করলাম, এটা টেক্সট এখানে শেষ হলো, এখানে গ্যাপ আছে, আরেকটা টেক্সট শুরু হলো, গ্যাপ আছে, আরেকটা টেক্সট আছে, গ্যাপ আছে। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটা প্যারা আছে এখানে, রাইট? এবার ওটা সেভ করেন, সেভ করে আউটপুটে আসেন। এখানে প্যারা কয়টা আছে? তাহলে অঘটন ঘটে গেছে না? তাহলে হচ্ছে যে এখান থেকে দুটো জিনিস, প্রথমে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ওয়েব এই গ্যাপগুলো চিনে না, ওয়েব এই গ্যাপগুলো কি চিনে না, তার কাছে এই গ্যাপগুলোর কোনো মানি নেই আসলে। এটা হচ্ছে যে আপনারা কি ফাঁকা স্পেস হিসেবে সে কাউন্ট করে নিচ্ছে, এমটি স্পেস, এগুলো হচ্ছে কি এমটি স্পেস বা ব্ল্যাঙ্ক স্পেস এগুলো। এই ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে আপনি মরে গেলেও এখানে কিন্তু কি এরকম করে কিছু হবে না, তো আলটিমেটলি ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে কাজ নাই, দরকার নেই। তাহলে এখন উপায় কি? এখন যদি মনে করেন যে আমার এরকম তিনটা আর্টিকেল, এখানে যেভাবে তিনটা ভাগ আছে অথবা এখানে যেভাবে তিনটা ভাগ আছে, আমার ওয়েব পেজের তিনটা ভাগে আর্টিকেলটা কীভাবে আনতে পারি? তিনবার পি, স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যে কি তিনবার পি লেখা, যদি এই পিটা শুরু হলো, এবার এখানে এই পিটা কি ক্লোজ করে দিন আপনি। ওকে, এবার এখানে আরেকটা পি শুরু করেন, এটার মধ্যে আর্টিকেল লিখেন, এখানে আরেকটা পি কি শেষ করেন, এখানে আরেকটা পি শুরু করেন, এখানে আরেকটা পি কি শেষ করেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। আপনি যতগুলো আর্টিকেলের দরকার ততবারে আপনি কি করবেন? পি শুরু করবেন, পি শেষ করবেন, পি শুরু করবেন, পি শেষ করবেন, পি শুরু এবং পি শেষ করবেন। আর এটার মধ্যে আর্টিকেলের যে অংশগুলো আপনি লিখতে চাচ্ছেন সেগুলো এইভাবে কি ধাপে ধাপে লিখে দিবেন, আর এটা সেভ করবেন। সেভ করার পরে ব্রাউজারে এসে যদি এটা অন করা থাকে তাহলে রিলোড দিবেন, তাহলে দেখবেন সুন্দর করে তিনটা আলাদা আলাদা পার্ট হয়ে গেল। যদি আমি গ্যাপটা আরো বেশি দিতে চাই, আপাতত এটার উপায় নাই, সেটা একটু পরে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ আমরা আসি। তাহলে মাঝখানে একটা পিন দিলে তো হবে। মাঝখানে একটা পি, খালি ব্ল্যাঙ্ক পি দিতে পারেন, এটা একটা ওয়ে হতে পারে। ভাইয়া বলতেছে যদি হচ্ছে আমরা এখানে আরো ফাঁকা চাই তাহলে কি করণীয়? অনেক উপায় আছে। একটা উপায় উনি যেটা বললো যে হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক পি, হ্যাঁ ব্ল্যাঙ্ক পি দিলে এখানে একটা পারতে পারে কিন্তু পারবে না, দেখেন। তাহলে উপায় কি? উপায় আছে, একটু পরে দেখি আমরা, মানে সিকোয়েন্সে আসতেছি আমরা ওইদিকে। হ্যাঁ বিয়ে তো আমরা অনেকে যাই না, আমিও শিখে নাই, তাহলে এটা এখন বাদ। জি জি, হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে নিব তো, নিলে এখানে দিয়ে দিব, ও একই তো কথা, সমস্যা কি? আপনি বুঝতেছেন তো বিষয়টা, বোঝা হচ্ছে যে বড় ইস্যু আর কি। জি বলেন। আচ্ছা এখন এটা H1 H2 বুঝবেন কীভাবে, এটা একটা ভালো কথা। দেখেন তো এটা একটা আর্টিকেল, এই আর্টিকেলের হেডিং কোনটা? এটা না? তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে কি H1। আপনি একটু ইন্সপেক্ট করেন, দেখেন এখানে কি আছে দেখা যায় সামনে যারা আছেন, H1। তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম এটা কি রাইট না? আপনার আর্টিকেলের মেন হেডিং হবে কি
H1, একটা পেজের মেন হেডিং হবে H1। এবং মনে করেন যে একটা মোটা লেখা উপরে থাকলে কিন্তু মেন হেডিং হয় না, রাজনীতি উপরে আছে, তাহলে রাজনীতি মেন হেডিং, রাজনীতি মেন হেডিং না। এই আর্টিকেলের কথা বললে হেডিং হচ্ছে কি এটা, দেখলেই বোঝা যাচ্ছে। ওকে, এবার এটা আমি কীভাবে দেখলাম একটু দেখেন। আপনি হচ্ছে ওয়েব পেজ, ওয়েব বেস যত ওয়েব পেজ থাক না কেন, যত ওয়েব পেজ থাক না কেন, এখানে আমরা স্ট্রাকচার বুঝি, কন্টেন্ট বুঝি নাকি? এটা কি বলেন তো একটু? HTML হেডিংস এটা কি? এটা একটা কন্টেন্ট, এইটা কি? এটা একটা কন্টেন্ট। এগুলো সবই এক একটা কি কন্টেন্ট। যে কোনো কন্টেন্টের উপরে আপনি এসে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, তাহলে এরকম একটা মেনু আসবে। এই মেনুর শেষে দেখবেন যে একটা অপশন আছে ইন্সপেক্ট। কি আছে? ইন্সপেক্ট। এইখানে ইন্সপেক্টে ক্লিক করলে আপনার হচ্ছে যে এই ব্রাউজার এই পাশে আপনার কি HTML কোড দেখাবে, এই পাশে CSS কোড দেখাবে। এখানে দেখেন তো, এই যে আমরা যে হচ্ছে যে জায়গার মধ্যে ক্লিক করলাম সেখানে ট্যাগটা ছিল কি H1। দেখেন এখানে মাউস পয়েন্টার রাখলে এখানে ট্যাগটা সিলেক্ট হবে, কন্টেন্টটা সিলেক্ট হয়। ট্যাগের উপরে মাউস পয়েন্টার রাখলে কন্টেন্টটা সিলেক্ট হচ্ছে, দেখা যায়। এবার আমি যদি মনে করেন যে একটু উপরে গেলাম, দেখেন এটা এখানে অন্য একটা সিলেক্ট হচ্ছে, একটু নিচে গেলাম, দেখেন আরেকটা সিলেক্ট হচ্ছে, দেখা যায়। যে কোনো কন্টেন্টের উপরে মাউস পয়েন্টার রেখে যদি রাইট বাটনে ক্লিক করে একটা মেনু আসবে, সেই মেনুতে যদি আপনি লাস্টে দেখবেন ইন্সপেক্টর আছে, ইন্সপেক্টে ক্লিক করলে ব্রাউজারের একটা এরিয়া অপশন বের হয়ে আসবে। এখানে এক পাশে দেখাবে হচ্ছে কি আপনার HTML কোড, এক পাশে দেখাবে CSS কোড। ওকে, HTML কোডের উপরের মাউস পয়েন্টার রাখলে HTML কোডটা যে আউটপুটটা কি প্রেজেন্ট করতেছে সেই আউটপুটের উপরে একটা মার্কিং চলে আসবে। দেখেন অলরেডি এখানে কি মার্কটা হয়ে যায়, তাহলে বোঝা যাচ্ছে কি এই ট্যাগের জন্য এই আউটপুট, এই ট্যাগের জন্য এই আউটপুট। এখানে ট্যাগ সহ কন্টেন্ট সহ দেখাচ্ছে। দেখেন H1 ভিতরে কি ওই কন্টেন্ট, H2 ভিতরে কন্টেন্ট, H3 ভিতরে কন্টেন্ট, দেখা যায়। তাহলে এইভাবে খুব সহজে আপনি কোডটা দেখতে পারেন। যে কোনো এতে যান কোড দেখা যাবে। আপনি এখানে আসেন, এই যে এখানে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করে এরপরে খেয়াল করেন এই যে এই H1 এর ভিতরে কিছু অল্প কি সময়ের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধান হবে না, আশা কাদের। ওকে, ঘটনা ক্লিয়ার? এটা দিয়ে একবার প্র্যাকটিস করেন, দেখবেন যে কোনো ওয়েবসাইটে যে ইন্সপেক্ট করে ধরতে পারেন কিনা। দেখেন তো ট্যাগটা বুঝতে পারেন কিনা, আপনি বুঝবেন কীভাবে ধরতে পারছেন কিনা। ট্যাগের উপরে যদি আপনি মাউস পয়েন্টার নেন তাহলে এখানে ওই আউটপুটটা কি মার্কিং হবে, হাইলাইট হবে। একটু খেয়াল করেন তো সবাই। ইন্সপেক্টটা একটু ভালোভাবে শিখতে হবে, কিন্তু একটু ভালো করে টেস্ট করেন সবাই দু একবার। কেউ না বুঝলে বলেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছেন বা ইউজ করেন না? মাইক্রোসফট ইউজ করেন না কে কে আছেন এখানে? মাইক্রোসফট ওয়ার্ড চিনেন না কে কে? সবাই চিনি মাইক্রোসফট ওয়ার্ডে লিখছি না আমরা সবাই? আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড লেখার সময় অনেক সময় টেক্সটকে মোটা করতে হয় না, অনেক সময় কি বাঁকা করতে হয়, অনেক সময় আন্ডারলাইন করতে হয়। এই যে আমরা লিখাকে কখনো কি মোটা করতেছি, কখনো এরকম কি মার্কিং করতেছি, কখনো বাঁকা করতেছি, কখনো আন্ডারলাইন করতেছি, এই বিষয়গুলোকে এক কথায় কি বলে জানেন? স্টাইলিং। একটা হতে পারে স্টাইলিং, আর একটা হতে পারে ফরম্যাটিং। একটা হতে পারে স্টাইলিং, একটা হতে পারে কি ফরম্যাটিং। আমি বলছি কি আমরা টেক্সটে কখনো কি মোটা করি, কখনো বাঁকা করি, কখনো আন্ডারলাইন দিই, কখনো মার্ক করি। এগুলাকে এক কথায় কই বলে? এগুলো এক কথা কখনো বোল্ড বলে না। বোল্ড বলবো কোনটা? মোটা হলে এটার বোল্ড বলতে পারি, বাঁকা হলে এটার ইটালিক বলতে পারি। কিন্তু এগুলো সবগুলো এক কথায় বলতে পারি, স্টাইলিং বলতে পারি বা ফরম্যাটিং বলতে পারি। তবে এগুলোর জন্য হচ্ছে যে এরকম কোন টেক্সটকে মোটা করা, বাঁকা করা, তারপরে কি আন্ডারলাইন দেওয়া, মার্কিং করা, এটাকে আমরা মানে যেটা প্রফেশনাল ওয়েতে বলতে পারি ফরম্যাটিং করা। কি বলতে পারি? ফরম্যাটিং করা। এবার দেখেন তো এই ফরম্যাটিংটা আমরা যদি এখানে কিছু ফরম্যাটিং করতে চাই তাহলে আমরা করতে পারবো নিশ্চয়ই। এটাকে একটু বুঝি, যদি এটা আমরা লিখি মাইক্রোসফট ওয়ার্ডে, হ্যাঁ, এটার মধ্যে আমি ফরম্যাটিং কেন করব? আপনারা ফরম্যাটিং কেন করেন? কি মনে হয় কেন ফরম্যাটিংটা করি আমরা? হাইলাইট করার জন্য, রাইট। এখানে মনে করেন দেখেন তো শেখ হাসিনা কথাটা যদি একটু কি মোটা করা থাকতো, এই লেখাটা না পড়েও শেখ হাসিনার লেখাটা চোখে পড়তো না। এই জন্য আমরা কি ইয়া করি। এরপরে মির্জা ফখরুল, হ্যাঁ, এটা যদি একটা বাঁকা করা থাকতো তাহলে হচ্ছে কি এটা নর্মালি না পড়লে এটা চোখে পড়তো। মির্জা ফখরুল একটু তেরা মানুষ, শেষ, বাঁকা মানুষ। এরকম আপনি যে একটা আর্টিকেলের মধ্যে যদি যে কিওয়ার্ডগুলো আপনি কি হাইলাইট করতে চান, যে ইউজার না পড়ে এটা চোখে পড়বে, এরকম যে ওয়ার্ডগুলো থাকবে সেটা হতে পারে সিঙ্গেল ওয়ার্ড, হতে পারে পুরো একটা কি প্যারা, হতে পারে একটা লাইন। এই অংশগুলোকে আমরা কি করব? ফরম্যাটিং করব। ফরম্যাটিংয়ের অনেক ওয়ে আছে, যেমন আমরা কি করতে পারি, এরকম মার্ক করতে পারি,
কোনো একটা ওয়ার্ডকে মোটা করতে পারি, বাঁকা করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, আর অনেক কিছু করতে পারি। তো এগুলি কী কী উপায়তে করা যায় সেটা আমরা একটু দেখে চলেন। তাহলে ফরম্যাটিং কি কেন ইউজ করবো এটা আমরা আশা করি বুঝে গেছি, রাইট? ওকে, যে কোনো টেক্সটকে বা যে কোনো কিওয়ার্ডকে হাইলাইট করার জন্য আমরা কি করব, ফরম্যাটিংটা করব। এবার এটা অনেক ওয়ে আছে, এবার এটা আপনি কি মোটা করে করবেন না বাঁকা করে করবেন, এটা ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপরে বা সৌন্দর্যের উপরে ডিপেন্ড করবে। ওকে, চলুন আমরা একটু দেখি কি কি উপায়ে এটার কি ফরম্যাটিংটা করা যায়। ওকে, কিছু ফরম্যাটিং ট্যাগ এখানে আছে, আমরা ট্যাগগুলো নাম আগে শুনি। দেখেন, বি ট্যাগ। বি ট্যাগ হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে কিকে, কাকে? বোর্ডকে রিপ্রেজেন্ট করতেছে। স্ট্রং, স্ট্রং কারে রিপ্রেজেন্ট করতেছে? ইম্পর্টেন্ট টেক্সট। আই, ইটালিক টেক্সট। এম, এমফাসাইজ টেক্সট। ইউ, আন্ডারলাইন টেক্সট। মার্ক, মার্ক টেক্সট। এগুলো হচ্ছে ট্যাগ নাম, আর এগুলো ট্যাগগুলো কি রিপ্রেজেন্ট করতেছে সেটা মাঝখানে এখানে কি অ্যাজ এ কন্টেন্ট আকারে লিখে আছে। একটু বোঝার চেষ্টা করি আমরা। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে লেখাকে বোল্ড করে থাকি, ওই বোল্ডের কাজ করতেছে হচ্ছে কি এই বি ট্যাগ। আপনি কোনো একটা কন্টেন্টের আগে এবং পরে যদি হচ্ছে কি বি ট্যাগ স্টার্টিং এবং ক্লোজিং করেন, তাহলে সেই টেক্সটটা কি মোটা হবে। কোনো একটা কন্টেন্টের বা টেক্সটের আপনি কি আগে এবং পরে যদি আপনি কি আই ট্যাগ ইউজ করেন, সেটা বাঁকা বা ইটালিক আকারে দেখাবে। কোনো একটা টেক্সটের আগে এবং পরে যদি আপনি কি আন্ডারলাইন ইউজ করেন, তাহলে সেটা কি হবে, ইউজ করেন সেটা আন্ডারলাইন হয়ে দেখাবে। ক্লিয়ার এটা? এই তিনটা যে তিনটা বললাম এগুলো বুঝছেন কিনা এটা বলেন। আচ্ছা, এবার হচ্ছে কি দেখাবে স্যার? জি জি, স্ট্রং। হ্যাঁ সেটা তো বলিনি এখনো। আচ্ছা, এবার হচ্ছে তো এখানে আবার বাকি রাখলাম কি স্ট্রং এবং হচ্ছে ইএম। স্ট্রং এবং ইএম। স্ট্রং যদি আমরা কোনো একটা টেক্সট আগে পরে ইউজ করি, সেটাও আমাদের কি বোল্ড টেক্সট যেরকম মোটা টেক্সট দিবে, স্ট্রংটাও কি দিবে, মোটা টেক্সট দিবে। বোল্ড টেক্সটের আউটপুট যেরকম, স্ট্রং ট্যাগের আউটপুটও সেম টু সেম, একটু এদিক সেদিক আপনি কি অমিল পাবেন না। ইটালিক টেক্সটের আউটপুট যেরকম, ইএম এর আউটপুটও কি একদম সেম টু সেম, কোনো আপনি আলাদা কিছু পাবেন না। আচ্ছা, এরপরে দেখেন তো আমি বোল্ড টেক্সটটা এইভাবে সিলেক্ট করলাম, এটারে সিলেক্ট করলাম, এটা পুরোটারে সিলেক্ট করলাম, এটারে কি বলে? এটা বলে মার্ক করা, বলে মার্ক। এবার আপনি যদি চান যে কোনো একটা টেক্সট ডিফল্ট মার্ক হয়ে থাকবে আগে থেকে, তাহলে সেই টেক্সট আগে আর পরে মার্ক ট্যাগটা শুরু করবেন, মার্ক ট্যাগটা শেষ করবেন। এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন তো এখানে কোনো কোশ্চেন আসতেছে না আপনাদের? যেমন হচ্ছে যে কি আমি যদি বি দিয়ে যদি মোটা টেক্সট পাই, স্ট্রং দিয়ে যদি মোটা টেক্সট পাই, তাহলে আমি বি কানে ইউজ করবো, স্ট্রং কানে ইউজ করবো না, বা স্ট্রং কানে ইউজ করবো, বি কানে ইউজ করবো না। এখানে দেখতেছি যে একই রকম কাজে দুইটা টেক্সট, তাহলে আমি এটা কানে ইউজ করবো, এটা কানে ইউজ করবো না, বা এটা কানে ইউজ করবো, এটা কানে ইউজ করবো না। এরকম কোশ্চেন আসার দরকার। আমি আপাতত এখানে এটারে কপি করলাম, কপি করে একটা এখানে নিয়ে আসলাম। আগে দেখেন আপনারা, পরে ক্লিক ক্লিক করেন, আগে দেখেন। আমি সব কেটে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য, একটু রাখলাম শুধুমাত্র। দেখা যায়? ওকে, আমি একটা আউটপুটে আসলাম, রিলোড দিলাম। দেখেন তো এখানে এটা মোটা টেক্সট, একটু বড় করে একটা। এই দেখেন তো এই দুটো টেক্সটের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় কিছু, কোনো পার্থক্য আছে? ওকে, এবং এই দুটো টেক্সটের মধ্যে দেখেন তো কোনো পার্থক্য চোখে পড়ে কিনা। আপনারা চাইলে হচ্ছে আমি দুইটা টেক্সট সমান সমান করে দেবেন, এখানে ইম্পর্টেন্ট দিলাম, মানে সবগুলোর সেম টেক্সট দিয়ে দিলাম আর কি, সবগুলোর মধ্যে। দেখেন তো এবার এই দুটো টেক্সটের মধ্যে কোনো পার্থক্য আছে? আউটপুটের ক্ষেত্রে দেখার ক্ষেত্রে কোনো পার্থক্য কিন্তু নাই। তাহলে দুইটা দুইটা ট্যাগ কেন, বা কেনই বা আমি একটা ইউজ করবো একটা ইউজ করবো না, বা কেনই বা দুইটা ইউজ করবো, এটা আমাদের জানতে হবে। আমি যখন জিজ্ঞেস করছিলাম যে হচ্ছে যে আমরা ফরম্যাটিং কেন করবো, আপনারা বলছিলেন কি হাইলাইট করার জন্য, যাতে কোনো একটা টেক্সট না পড়েও যেন কি কোনো একটা কিওয়ার্ড কেন মানুষের চোখে পড়ে। ওকে, এই যে আমার এই যে একটা ফতমালের ওয়েবসাইট, এটা আমরা ইউজাররা পড়তেছি, এছাড়া এরা এই জিনিসটা ইউজার ছাড়াও অনেকে পড়ে। ইউজার ছাড়া এই পেজের কন্টেন্টগুলো কে কে পড়ে জানেন আপনারা? ইউজার আমার আপনার মতো ইউজার সবাই মানুষ। তাহলে মানুষ ছাড়া এই জিনিস আর কে পড়ে? রোবট পড়ে, ব্রাউজার পড়ে, বা সার্ভার পড়ে। ঠিক আছে, ওই সার্ভারের জন্য হচ্ছে যে এখানে কিছু মিনিংফুল জিনিস আছে, সার্ভারের জন্য বা রোবটের জন্য এখানে কিছু মিনিংফুল জিনিস আছে। নর্মালি হচ্ছে যে আমরা এই যে এখানে গুগল অনেক কিছু সার্চ করলে অনেক সময়
যদি কিছু জিনিস দেখা যায় মোটা মোটা হয়ে আসে না, দেখা যায়। এটা গুগলে হচ্ছে যে এটা পড়ছে, পরে কি করছে HTML যেখানে যেখানে মিল আছে এরকম কিছু ওয়ার্ড ওরা কি ধরে নিয়ে চলে আসছে এখানে, আর যেগুলো যেগুলো মিল আছে এগুলারে ওরা কি করতেছে স্ট্রং দেখা দিচ্ছে। তাহলে এগুলা এই HTML আমি সার্চ করলাম, এগুলো একটা মোটা থাকার কারণে এগুলো সহজে চোখে পড়তেছে না। তাহলে আমাদের কাছে গুগল এমনভাবেই আমাদের কাছে এটা নিয়ে আসছে যেন আমরা বুঝতে পারি যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা এখানে কি আছে। আচ্ছা, এটা তো আমরা ক্লিয়ার, তার মানে আমাদের এটা ফোকাস হচ্ছে, এটা আমরা আলাদা করে চোখে পড়তেছে। এখন কত হচ্ছে যে এখানে এই ব্রাউজারের জন্য আমি বললাম কি এই যে টেক্সটগুলো যেগুলো আমরা দেখতে পাই ব্রাউজার, এগুলা ইউজার পরে, আবার কি সার্ভার বা রোবট বা আপনারা যা বললেন এরা পরে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি নাম বলতে পারি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন তো আমরা বুঝি সবাই নাকি, এই যে গুগল, ইয়াহু, এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন, এরাও কিন্তু এগুলো পরে। হ্যাঁ, এদের হচ্ছে যে রোবট যেগুলো থাকে এগুলো পরে, মানে এরা পরে এখানে হচ্ছে যে এই সব কিছু কিন্তু ব্রেনের মধ্যে রাখে না, এরা শুধু কিওয়ার্ডগুলো ব্রেনের মধ্যে থাকে অথবা ইম্পর্টেন্ট টেক্সটগুলো কি এর মধ্যে থাকে। এখন মনে করেন যে একটা এখানে আমি শুধুমাত্র মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমি মানুষের হাইলাইট করে দেখাবো, তার মানে এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট, দ্যাটসও আমি কারণে মানুষের বা ইউজারের এটা হাইলাইট করে দেখাচ্ছি। এবারে এই ইম্পর্টেন্ট টেক্সটটা একইভাবে যখন এটা ইউজারের জন্য হাইলাইট হচ্ছে, একইভাবে যদি আপনি কি সার্ভারের জন্য বা রোবটের জন্য বা সার্চ ইঞ্জিনের জন্য এটাকে হাইলাইট করে দেন, তাহলে সার্চ ইঞ্জিন যখন এই টেক্সটটা পড়বে তার ব্রেনের মধ্যে এই কিওয়ার্ডটা থাকবে। আবার নেক্সট টাইম যখন হচ্ছে কেউ যদি এটা ধরে গুগলে সার্চ করে, আপনার ওয়েব পেজের যদি র্যাঙ্কিং ভালো থাকে তাহলে অটোমেটিক্যালি এটা ধরে এভাবে এরকম করে যেভাবে শো করেছে এটা শো করে দেবে। ঘটনা বুঝছেন না? সহজ ভাষায় যদি আমরা বলি যে কোনো একটা আর্টিকেলের মধ্যে যখন আমি কোনো একটা কিওয়ার্ডকে ইউজারের জন্য ইম্পর্টেন্ট করতেছি বা ইউজারের জন্য ফোকাসেবল করতেছি, একইভাবে আমি যদি চাই যে ওই কিওয়ার্ডটা ব্রাউজারের জন্য কি ফোকাসেবল হোক, তারপরে সার্চ ইঞ্জিনের জন্য কি ফোকাসেবল হোক, বা রোবটের জন্য ফোকাসেবল হোক, তাহলে সেটার মধ্যে আমরা কি এই ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে ইএম এই ধরনের ট্যাগগুলো ইউজ করব। স্ট্রং এবং কি ইএম এই ধরনের ট্যাগগুলো ইউজ করবো। দেখেন এখানে বি দিয়ে বোল্ড পাচ্ছি, স্ট্রং দিয়ে বোল্ড পাচ্ছি। বি দিলে ইউজারের জন্য কি হচ্ছে বোল্ড হচ্ছে, কিন্তু স্ট্রং দিলে কি হবে, এটা ইউজারের জন্য কি ফোকাসেবল হবে এবং সার্চ ইঞ্জিন বা রোবট যাই বলেন না কেন ওদের জন্য ফোকাসেবল হবে। তাহলে পার্থক্য আশা করি বুঝতে পারতেছেন। এটা জাস্ট সিম্পল টেক্সট, এটা প্লেন টেক্সট হিসেবে দেখবে আর কিছুই না। যখন হচ্ছে আমরা স্ট্রং ইউজ করব তখন ওই কিওয়ার্ড বা সেন্টেন্সটাকে ব্রাউজার, সার্চ ইঞ্জিন এরাও কি ফোকাস করে দেখবে, যে এটার আলাদা একটা গুরুত্ব দিবে, তারা গুরুত্ব দিয়ে এটা ব্রেনের মধ্যে রেখে দিবে। হ্যাঁ, এটারই স্ট্রং ইউজ করা উচিত, রাইট। এরপরে আমরা যে IEM এর ক্ষেত্রে একই ডিফারেন্স, এটা দিলে ফোকাস হচ্ছে বাঁকা হয়ে, এটা দিলেও ফোকাস হচ্ছে বাঁকা হয়ে। এটা দিলে শুধুমাত্র ইউজারের জন্য ফোকাস হচ্ছে, আর এটা যখন আমরা দিব তাহলে হচ্ছে ব্রাউজার বা সার্চ ইঞ্জিন বা কি রোবট যা আছে এদের জন্য ফোকাসেবল হবে এবং ইউজারের জন্য ফোকাসেবল হবে। তাহলে যখনই আপনি কোনো একটা টেক্সট ফোকাসেবল করতেছে তাহলে ইউজ করা উচিত কি স্ট্রং, ইউজ করা উচিত ইএম। ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। এরপর ইউ দিলে আন্ডারলাইন হবে, মার্ক দিলে তো কি মার্ক হবে, এটা আমরা দেখতে পাচ্ছি, রাইট। এইগুলা আগে থেকে ছিল, HTML5 এগুলো আসছে। এখন আপু একটা কথা বলতে, সব বলতো স্ট্রিং হিসেবে কাজ করবে না। এবার আপনি যদি মনে করেন যে ওই যে আপনি একটু আগে কথা বলছিলেন না, আপনি মনে কোশ্চেন করছিলেন যে নাকি অন্য কেউ যে হেডিং হলেই কি আমি ওই মোটা চাইলে কি হেডিং দিতে পারবো কিনা। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে দেখেন ওই যে ডাব্লিউ স্কিল আমরা গেছিলাম, যে ডাব্লিউ স্কিলটা কই, এই যে নোট, এটা কিন্তু হচ্ছে যে আপনার ওই যে এডিটরের জন্য বা ব্রাউজারের জন্য বা হচ্ছে যে রোবটের জন্য এটারে ইম্পর্টেন্স দেখানোর দরকার নেই। এটা শুধুমাত্র আমার কি ইউজারে বুঝাইলে তো হচ্ছে, এটা তো অত ইম্পর্টেন্ট কিছু না যে এটারে আমার রোবটরে বা সার্চ ইঞ্জিনরে কি দেখাইতে হবে যে এটা ইম্পর্টেন্ট, রাইট। এ ধরনের টেক্সটের মধ্যে আমরা তো বোল্ড ইউজ করতে পারি, তাহলে হচ্ছে প্যারা আরও কমে গেল, তাই আরও বেশি কি প্রফেশনাল হলো এই আর কি। তাহলে আশা করি পুরোপুরি ক্লিয়ার। চারটু দিয়ে ইউজ করে ফেলেন তো সবাই, বি স্ট্রং IEM ইউ মার্ক এগুলো একটু ইউজ করে ফেলেন, ভিতরে যা আছে লিখতে পারেন, সমস্যা নাই। ওকে, এখানে হচ্ছে আমরা কিছু ফরম্যাটিং ট্যাগ অ্যাপ্লাই করলাম। এখন আপনাদের কাজ ছিল হচ্ছে এই পি এর মধ্যে একটা আর্টিকেল নেওয়া এবং হচ্ছে সেখানে ফরম্যাটিং ট্যাগগুলো অ্যাপ্লাই করা। হ্যাঁ, তো আমরা শুরুর দিকে ট্যাগ লিখে শিখছিলাম কীভাবে, বা আপনাদের বলছিলাম কীভাবে ট্যাগ লিখতে গেলে আপনি যদি ট্যাগ শুরু করেন তাহলে ট্যাগ কী করতে হবে, শেষ করে দিতে হবে। এবং নেস্টেড হলে বা বাচ্চা হলে এটারে একটা ট্যাব বা একটা স্টেপ ডান দিকে
সরাইতে হবে, আর কন্টেন্ট থাকলে মাঝখানে কন্টেন্ট লিখতে হবে, রাইট? এখন কথা হচ্ছে যে এটা ঠিক আছে, এটা দিয়ে কোনো প্রবলেম নাই, হ্যাঁ। এবার যেটা ইস্যু এখন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, মনে করেন আপনারা টেক্সট লিখলেন, একটা আর্টিকেল লিখলেন, আর্টিকেল লেখার পরেও তো আপনার ফরম্যাটিং করার বিষয়টা আসবে। আর্টিকেল লেখার আগে তো ফরম্যাটিংয়ের বিষয়টা আসে না, নাকি? আপনি একটা নিউজ লিখলেন, নিউজ লেখার পরে এখানে ফরম্যাটিংয়ের বিষয়টা আসবে, যে এখানে কোন কোন কিওয়ার্ডকে আপনি হাইলাইট করবেন, কোন কোন কিওয়ার্ডকে আপনি আন্ডারলাইন করবেন, কোনটা আপনি বোল্ড করবেন, এগুলো লেখার পরে আসবে, আগে কিন্তু আসবে না। তাহলে এই ফরম্যাটিং ট্যাগগুলো অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে কোথায়? আপনি লিখে কমপ্লিট করার পরে, মানে একটা আপনার কাজ কমপ্লিট হওয়ার পরে এগুলো আসতেছে। তাহলে এখন আমার একটা যে শর্ত ছিল, আগে ট্যাগ শুরু করবেন, শেষ করবেন, তারপর কন্টেন্ট লিখবেন, সেই শর্তটা এখানে কিছুটা কি হচ্ছে, সাইলেন্ট হয়ে যাচ্ছে না? এটা কোনো দোষের কিছু না, সাইলেন্ট হোক। তাহলে এখন আমরা এখানে কীভাবে করতে পারি এই ট্যাগগুলো, এখানে এটার মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, এটা আপনারা অলরেডি অনেকে করে ফেলছেন, আমি একটু করে দেখাচ্ছি। যেমন মনে হচ্ছে এখানে বি কেন্দ্রীকরণ, এখানে এই কথাটার মধ্যে আমি ইউজ করতেছি মনে করেন স্ট্রং। তাহলে কি করতে হবে, যে যতটুকুর মধ্যে আপনি কি স্ট্রং আপনি অ্যাপ্লাই করবেন, অতটুকু খেয়াল রেখে আগে দিয়ে আপনি কি করবেন, স্ট্রং ট্যাগ শুরু করে দেবেন, এবং যতটুকু আপনি চান যে কি মোটা করবেন বা স্ট্রং ট্যাগ অ্যাপ্লাই করবেন, তার জাস্ট পরে যে স্ট্রং ট্যাগ কি করবেন, ক্লোজিং করবেন, শেষ, এটুক কাজ। এবং এখানে ওয়েবমেল কথাটাকে আমি কি করব, মার্ক করব। তাহলে কি করতে হবে, ওয়েবমেলের আগে মার্ক কথাটা কি লিখবো, বা কিওয়ার্ডটা লিখবো বা ট্যাগটা লিখবো, এবং ওয়েবমেলের পরে মার্ক কি করব, এন্ডিং করব। তাহলে কাজ হয়ে গেছে। একটু যদি করতে পারে তাহলে আউটপুটে আসলে আমরা দেখবো যে এটা কি এভাবে, এটাও কি মোটা হয়ে গেছে, এটা আবার কি মার্ক হয়ে গেছে, ঠিক আছে? মার্ক ইউজ করলে এইভাবে এটা হাইলাইট হয়ে থাকবে, অলওয়েজ হাইলাইট হয়ে থাকবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার হচ্ছে যে আরেকটা ইস্যু এখানে আসতে পারে, যে আমি কি কোনো একটা কিওয়ার্ডকে, কোনো একটা সেন্টেন্সে, কোনো একটা প্যারাকে একই সাথে কি মোটা করতে পারবো, এবং একই সাথে মোটার সাথে সাথে কি বাঁকাও করতে পারবো, এবং বাঁকার সাথে সাথে এটাকে কি মার্কও করতে পারবো কিনা। আপনি চাইলে এগুলো সবগুলো একসাথে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আবার একটা ব্যাপার আছে, স্ট্রং আর বি সেম আউটপুট দিচ্ছে না, তাহলে দুটোতে একসাথে ইউজ করার দরকার নেই। আই আর ইএম একসাথে ইউজ করার দরকার নেই, কারণ এগুলো কি একই রকম আউটপুট দিচ্ছে, রাইট? আচ্ছা দেখেন, স্ট্রং এর ভিতরে আমরা চাইলে একটার ভিতরে আরেকটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন, এখন আমি চাচ্ছি এটার মোটা আমরা কিন্তু করে ফেলছি, দেখেন এটার মোটা করে ফেলছি আমরা। এখন আমি চাচ্ছি এটা মোটার সাথে সাথে এটা কি বাঁকাও হবে, মোটার সাথে সাথে কি হবে, তাহলে আবার দেখেন মোটা প্রথমে করে ফেলেন আর বাঁকা করবেন, তাহলে কীভাবে করতে পারি আমরা, এটার পরে জাস্ট কি আপনি ইএম লিখে দেন, তাহলে হয়ে গেল না? আবার ইএমটা শেষ করবেন কোথায়, বি কেন্দ্রীকরণের বা কিওয়ার্ডটা জাস্ট পরে, কিওয়ার্ডটার জাস্ট কি পরে শেষ করে দেন। আগে কি আছে পরে গেছে, আগে কিছু দেখার দরকার নেই, দেখলে মাত্র নষ্ট হবে। সিম্পল চিন্তা করেন, আপনি মনে করেন এখানে কি আমি একটা একটা লাইন নিয়ে এসে চেষ্টা করি, তাহলে এখানে বুঝেন। এবার আপনি ভাবলেন যে এটারে আপনি কি করবেন, মার্ক করবেন, তাহলে কি করবেন, দেখেন আপনি মার্ক মারার এখানে শুরু করবেন, তাহলে নিশ্চয়ই লিখেন মার্ক শুরু করলেন, জাস্ট এই কিওয়ার্ডটার পরে এসে কি মার্কটা শেষ করে দেন। তাহলে সিকোয়েন্স খেয়াল রাখার কোনো ঝামেলাও আপনার কাছে নাই। দেখেন মার্ক শুরু মার্ক শেষ দুইটাই কি একই লেয়ার আছে, কাছাকাছি আছে, ইএম শুরু ইএম শেষ, সিকোয়েন্স মিলতেছে, স্ট্রং শুরু স্ট্রং শেষ, মানে সিকোয়েন্স নিয়ে কোনো ইস্যু নাই। যদি আপনার এরকম চালাই করতে চান যে একসাথে আপনি সবগুলো শুরু করে দিলেন, আবার একসাথে সবগুলো এন্ডিং করতে চান, তখনই প্যাঁচে পড়বে। আর এটা কিন্তু ওই প্যাঁচে পড়ার যে টেকনিক, এটা কিন্তু কোড করার ওয়েও না। কোড করার ওয়ে হচ্ছে কি আপনি শুরু করলে আপনারে শেষ করতে হবে। একটু ক্লিয়ার সবাই? আবার যদি বলেন যে ভাই এই স্ট্রং ইএম মার্ক বা হচ্ছে যে ইউ আরও যেগুলো আছে এগুলার কি আগে পরে লেখার কোনো সিকোয়েন্স আছে কিনা, এরকম সিকোয়েন্স নাই। আপনি যেটা আগে লিখবেন সেটা কি পরে ক্লোজিং করবেন, যেটা পরে লিখবেন সেটা আগে ক্লোজিং করবেন, শেষ। ক্লিয়ার সবাই নাকি? ওকে ফাইন। স্যার আন্ডারলাইনের আরেকটা কি জানেন? আচ্ছা, আমাদের এখানে আরেক কিছু ফরম্যাটিং ট্যাগ আছে, এগুলার মধ্যে একটা আছে ইনস আইএনএস, এটা দিয়ে অনলাইন আসছে, বাট এটা অনলাইনের না। এগুলো আমি আর আজকে দেখালাম না, এটা আপনার হোমওয়ার্ক থাকলো। এই পর্যন্ত যা কিছু করলাম এগুলো সবই হোমওয়ার্ক আছে। তার মানে হচ্ছে কি আপনার স্টাইল ফাইল স্ট্রাকচার বানাইতে হবে, এটার মধ্যে হেডিং ট্যাগগুলো লিখতে হবে, পি নিতে হবে, পি এর মধ্যে কি ফরম্যাটিং ট্যাগ আমরা যেগুলো করলাম এগুলো করবেন, সাথে সাথে যেগুলো করে নেই এগুলোও করবেন। ক্লিয়ার সবাই? করে কালকে হচ্ছে ফাইল বাসাতে করবেন, করে আসার ফাইলগুলো নিয়ে আসবেন। আর আপনি পেন ড্রাইভে পারেন
ব্যাগে পারেন, হাতে পারেন, যেমনি পারেন নিয়ে আসবেন। জি জি, একটা হচ্ছে পেজ আপনি ক্রিয়েট করে সুন্দর করে নিয়ে আসবেন সবাই। হ্যাঁ, ক্লিয়ার সবাই? যেভাবে ইচ্ছা, পেন ড্রাইভ হতে পারে, গুগল ড্রাইভ হতে পারে, আর পারলে পকেটে নিয়ে আসবেন, হাতে করে নিয়ে আসবেন, যেতে পারেন। হ্যাঁ, এগুলো সহ, হ্যাঁ এগুলো সহ। আমি হচ্ছে যে হোমওয়ার্কটার পোস্ট একটা আমি গ্রুপে দিয়ে দেবো না, ইভেন হচ্ছে আজকে থেকে ক্লাসে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।